আসসালামু আলাইকুম আমার প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আপনারা অধীর আগ্রহে থাকেন ঠিক 8:30টার সময় কখন লাইভে আসব। তো পুঁজিবাজার নিয়ে আপনাদের স্টক এবং বাজারের শিক্ষামূলক জায়গাগুলোতে আমি ওয়ালাইকুম আসসালাম তানি আপু। তো সেই জায়গাতে আপনাদেরকে এই বাজারের শিক্ষার যে জায়গাটা সেই জায়গাতে নিয়ে আসার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি, যেন আপনারা কেউ ক্ষতিগ্রস্ত না হন এবং আমরা সবাই যখন সচেতন হয়ে যাব, একটা সচেতন জায়গা আমরা বিনিয়োগের মাধ্যমে বাজারে আমরা পার্টিসিপেন্ট করব, তখন কিন্তু আমাদেরকে কোনো ধরনের কোনো কুচক্র আমাদেরকে ফাঁদে ফেলতে পারবে না। এই জায়গাটা এমন একটা জায়গা, এই বাজারটা শুধু না, সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড কিছু ম্যানুপুলেশন থাকে, কিন্তু সে ম্যানুপুলেশনের মধ্যে একটা সিস্টেমেটিক বিষয় থাকে যে বাজারের ফান্ডামেন্টাল সাইডটা দেখা হয়, বাজারের টেকনিক্যাল সাইডটা দেখা হয়, আর বাজারের একটা শক্ত অবস্থান গভর্নমেন্ট থেকে সাপোর্টিং এর ব্যবস্থা রাখা হয় সারা বিশ্বে। ওয়ালাইকুম আসসালাম। তো সেই জায়গায় বাংলাদেশের চিত্রটা একটু ভিন্ন বলতে আহ, অনেকই বড় ভিন্ন, যা পৃথিবীর আর কোনো দেশের সাথে মিলে না। তবে টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু পারফেক্ট, এটাতে কোনো সন্দেহ নাই। গতকালকের লাইভেও সেই বিষয়গুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছি। তা আমাদের এখানে পলিটিক্যাল পলিটিক্যাল আনরেস্ট 12 মাস লেগে থাকে। আমাদের 6 ঋতুর দেশ, কিন্তু পলিটিক্যাল আনরেস্ট 12 ঋতু চলে। কখন কোন দিক দিয়ে কি ঘটনা ঘটে, কখন কোন দিক দিয়ে কি আন্দোলন হয়, সংগ্রাম হয়, বলা যায় না, একটার পর একটা আছে। ক্ষুদ্র একটা 56,000 বর্গ কিলোমিটারের দেশের এই যে একটা অল্প জায়গার মধ্যে অল্প একটু জায়গার মধ্যে আমরা যে অঞ্চলে আছি, কোনো না কোনোভাবে সবাই পরিচিত। আত্মীয়র মধ্যে হোক বা পাড়া প্রতিবেশীর মধ্যে হোক, সবাই পরিচিত। এই পলিটিক্যাল আনরেস্ট বা এই যে গণ ডেমোক্রেসির নামে আমরা ভাইয়ে ভাইয়ে শত্রু হয়ে দাঁড়িয়েছি। আমরা প্রতিবেশীর শত্রু হয়ে দাঁড়িয়েছি। অমুকে এই দল করে, অমুকে ওই দল করে, এই দলের কথা ধরে ওই দলকে পিটাচ্ছে, জমি জমার বিরোধ ধরে দলীয় কোন্দল সৃষ্টি হয়ে যাচ্ছে, দলীয় লোকজন এসে এক ভাইয়ের উপরে আরেক ভাই চড়াও হচ্ছে। এই জায়গাগুলো আমাদেরকে এই ডেমোক্রেসি নামের এই জায়গাতে অ্যাকচুয়াল কি ডেমোক্রেসি আছে নাকি, এখানে ডেমোক্রেসি নাই। নামে ডেমোক্রেসি, চলে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসিরা যা করে, তারা সকল ঘটনার অন্তরালে থাকে, আর ডেমোক্রেসিতে যারা আছে তাদেরগুলোই সব সময় লাইমলাইটে প্রচারণা হয়। এটা হচ্ছে মূল বাস্তব সত্য কথা, মানেন বা না মানেন। তো যাই হোক, আমরা আমাদের জায়গায় কিভাবে সচেতন হব, সেই জায়গা থেকেই আমার বিনিয়োগকারী ভাই বোনদের জন্য আমি দীর্ঘ 6-7 মাস যাবত এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করে আসছি। অন্তত পক্ষে আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটা যদি বুঝে সাপোর্ট জোনটাতে আপনি এন্ট্রি দিতে পারেন, মার্কেট কোনোভাবে খারাপ হয়েছে, পতন হয়েছে, এইটাকে কারেকশন বলে না, এটা পতন। আমি এই এই মার্কেটের নাম দিয়েছি, একটা হচ্ছে গিরগিটি, প্রতিদিন রং বদলায়। আরেকটা হচ্ছে হোম টু ডোর, আরেকটা নাম আছে এটার, হোম টু ডোর। 4,500, 5,000, 5,500 এই পর্যন্ত এর ভিতরে বন্দি অবস্থায় আছে। আমাদের বাংলাদেশটার চারপাশে যেমন ভারত দিয়ে ঘেরা, আমাদের এই বাজারের এই ইন্ডেক্সটা, আমাদের বাজারের এই ইন্ডেক্সটাকে ঠিক একই বৃত্তের মধ্যে বন্দি বন্দি করে রাখা হয়েছে দীর্ঘ বছর যাবত। 2005-6 সালের দিকে এখানে তালিকাভুক্ত কোম্পানি ছিল 160টা। 2010-এর পরে একের পরে এক প্রিভিয়াস গভর্নমেন্টের লোকজনের কারসাজির মাধ্যমে
লোক গভর্নমেন্টের লোকজনের কারসাজির মাধ্যমে আইসিবি বলেন বা আইপিও ম্যানেজমেন্ট কারা করে এটা আপনারা নিশ্চয়ই জানেন। আইপিও ম্যানেজমেন্ট করে মার্চেন্ট ব্যাংকগুলো, ব্রোকারেজ হাউসগুলোর সমন্বয়ে এই আইপিও গুলো করে। তো দেখেছেন যে এর পরবর্তীতে প্রায় 300 কোম্পানিকে পুশ ইন করা হয়েছে আমাদের মার্কেটে। ওয়ালাইকুম সালাম। 300 কোম্পানির মধ্যে ম্যাক্সিমাম কোম্পানির ফান্ডামেন্টাল দিকটা কোনো ভালো কিছু ছিল না। অনেক কোম্পানির, এটা আপনারা জানেন কিভাবে আনা হয়েছে, অনেক কোম্পানির পেড আপ দেখা গেছে 2-3 কোটি টাকা, 5-6 কোটি টাকা। সেইটাকে ভুয়া অডিট ফার্মের মাধ্যমে ভুয়া অডিট দেখিয়ে 60-70 কোটি টাকার পেড আপ দেখানো হয়েছে। অনুমোদন দিয়েছে তো বিএসসির চেয়ারম্যান, প্রিভিয়াস যে ছিল, একজন ছিল শিবলি রুবায়ত স্যার, তার আগে যিনি ছিলেন আহ, কি নাম জানো আমার, আগের জনের, আরে নামটা মনে আসছে না, একটু লেখেন কেউ, কমেন্ট করেন। তো ওনাদের মাধ্যমে আইপিও গুলো আনা হয়েছে। আনার পরে এখান থেকে শত শত কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে এইখানেও কিছু কিছু স্টকের আছে, যেমন ফ্যামিলি টেক্স আসছে, তারপরে আহ, এইভাবে অনেকগুলো শেয়ার, এই যে সুরিদ আসছে, তারপরে এইভাবে অনেকগুলো শেয়ার আসছে। এই শেয়ারগুলো আনার পরে এক একটা থেকে এক একটা গেমলিং করে, আছি আলহামদুলিল্লাহ মিতা। তো এই গেমলিং করে খায়রুল, হ্যাঁ খায়রুল, খায়রুল সুন্দরী আসছিল আয়শা। এই যে আইটেমগুলোকে ডাম্পিং করা হচ্ছে, স্টক যতগুলো স্টক আনা হয়েছে এই 300 কোম্পানির মধ্যে হাতে গোনা হাতে গোনা চার 10-12টা বা 15-20টা কোম্পানি কিছুটা ফান্ডামেন্টাল বা এই অনেকগুলো ফান্ডামেন্টাল স্টক আনছে। কিন্তু বাকিগুলাই সব গার্বেজ। এই খায়রুল এবং শিবলি রুবায়েত এদের চক্রান্তে এরা অনুমোদন দিয়েছে, কিন্তু এই আইপিও ম্যানেজমেন্ট করেছে। ওদের দোষের চেয়েও ওই ক্রিমিনাল যারা আছে, যে মার্চেন্ট ব্যাংকগুলো যাদেরকে আইপিও ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল, ওরা হচ্ছে মেইন কালপিট। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই। তো আমাকেও একবার প্রস্তাবনা করা হয়েছিল যে আপনার তো ফ্রেন্ডের ফ্যাক্টরি আছে, আপনি একটু কথা বলেন, আমরা ওইটাকে সিস্টেমে মার্কেটে এনে দেব। আমি বলছি ভাই, এই আমি তারপরেও আমার ফ্রেন্ডের সাথে, যদিও তারা অনেস্টভাবে বিজনেস করে উপরে উঠেছে, এখনও তারা আরও রাইজ করেছে, নিজ ভাড়া ফ্যাক্টরি থেকে নিজেদের ফ্যাক্টরি তৈরি করেছে, তাদের গ্রোথ ভালো। আমি আমার ফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করার পরে তারা চারশো যেটা তো দুই ভাই মিলে করছে, অনেস্টের সাথে সততার সাথে বিজনেস করে 11 সাল থেকে এ পর্যন্ত তারা অনেক উপরে চলে গেছে। কিন্তু আমার ফ্রেন্ডটা কিছুটা রাজি হলেও ওর চাস্তো ভাই রাজি হয় নাই। এটা একটা ভালো ডিসিশন ছিল। তো পরবর্তীতে আমি রিয়েলাইজ করে দেখলাম আসলে এইভাবে আইপিও এনে ফ্রেন্ডকে, হয়তো তার ঠিক আছে, তার কোম্পানি ভালো, সবই গ্রোথ ভালো, কিন্তু বাজারে এসে যখন এটা ম্যানুপুলেশন হবে, তার কোম্পানির বদনাম হয়ে যাবে। তখন আমি আসলে নিজেও বলছি যে না, থাক, দরকার নেই। তো এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাটের জন্য এনেছে, এটা ঠিক বলেছেন। এটা আহ, একদম পুরা চক্রান্ত, এটা পুরা চক্রান্তর মাধ্যমে এই কাজগুলো করানো হয়েছিল। আছি মনিরুল ভাই, আপনারা কেমন আছেন? তো এই চক্রান্তর ফাঁদ এবং কিভাবে পাতা হয়েছে, এটাও আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন তো আপনারা হয়তো এই গ্রাফের হিসাবটা আপনাদের কারো মাথায় ছিল না। টুকটাক যেগুলো অ্যানালাইসিস করে বা ফেসবুক বলেন, ইউটিউব বলেন,
ওই গ্রাফ অ্যানালাইসিসের মধ্যেও যারা অ্যানালিস্ট আছেন ওদেরও কিছু টেকনিক্যাল বিজনেস করে গেছেন আপনাদের মাথার উপরে রেখে, মানে আপনাদের মাথার উপরে লবণ রেখে তারা বড়ই খেয়েছে। কিভাবে খেয়েছে? এই বিশ্লেষণগুলো আমি যেভাবে আপনাদেরকে সহজ সরলভাবে বাংলা ভাষায় একদম পুঙ্খানুপুঙ্খ পয়েন্ট টু পয়েন্ট ধরে বুঝাইছি, তখন তাদের একটা ডায়লগ ছিল যে এটা ইন্টারন্যাশনাল মানের, ওনারা থার্ড ওই যে 3 দিনের প্রফিটের ওই সিস্টেমের মধ্যে এনে ওই কাজগুলো করেছেন। তো ওইখানে ওনারা যে কাজগুলো করেছেন, ওই কাজগুলো যেগুলো করেছেন, যে ওনাদের স্টকগুলো আগে কালেকশন করে জমায়া টমায়া তারপরে এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে প্লেসমেন্ট করেছেন এইটা দেখা গেছে একটা এই ব্রেকআউটের পরে গিয়ে তারা শো করেছেন এবং ইন্ডিকেট করেছেন, কেউ ইনডাইরেক্টলি আর কেউ ডাইরেক্টলি বলেছেন এটা কিনেন। এই আপনারাও অনেকের নাম জানেন, এবং আমার এই লাইভেও আপনারা নাম প্রকাশও করেছেন। তো এই ধরনের মানুষগুলো আপনাদেরকে হাতিয়ে নিয়েছে। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, যেমন যারা গেমলিংয়ের নাম আসছিল মার্কেটে, কখনো হিরো, কখনো সাইফুল, কখনো বিভিন্ন জনের নাম আসছে, ওদের কিছু এজেন্ট বিভিন্নভাবে কাজ করে বিভিন্ন পেজে বিভিন্ন নামে। যখনই সেলের টাইম হয় তখন ওই এই ইয়েগুলো আপনার স্টকগুলোর নাম প্লেস করে। তারা কি সাপ্লাই জোন কোথায়, সাপোর্ট জোন কোথায়, বা কি সাপ্লাই কোথায় থেকে আসে এগুলো দেখে না, তারা দেখায় এই 10 টাকার শেয়ার 100 টাকা নিবে, 20 টাকার শেয়ার 50 টাকা নিবে, এই ধরনের কাহিনী করে করে করেছে। আর কখন তারা বেশি ইয়ে করেছে, অ্যাডভাইস করেছে, যখন এটা যেমন খান ব্রাদার্সে আপনারা কেবিপি, খান ব্রাদার্সে যখন 10 টাকা ছিল কারো নজরে আসে নাই, কেউ দেখেও নাই। এটা যখন 10 টাকা ফ্লোর প্রাইস থেকে টানা শুরু করেছে, এই টানতে 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 100 150 টাকা 200 টাকা নিচে, তখন আরো প্রচার করেছে 500 600 হাজার এরকম স্বপ্ন দেখাইছে। তো আমরাও আমাদের জায়গায় আমরাও গ্রিডি, আমরাও লুভি, আমরা কেন এইখানে পা দিব? এটা আমাদের, তার ফান্ডামেন্টাল কি রাইটস আছে, কতটুকু তার ইয়ে আছে। মনিরুল ভাই, সাউন্ডের একটু অনেকের সময় দেখি যে বলেন সাউন্ডের সমস্যা। আপনি একটু আপনার মোবাইলটা চেক করেন, একটু ভলিউমটা বাড়িয়ে দেখেন। যেহেতু সবাই শুনছেন, হয়তো গতকালকেও এক ভাইয়ের একটু ওনার মোবাইলে একটু সমস্যা হয়েছে, আপনি একটু মোবাইলটা চেক করুন তো সাউন্ড ঠিক আছে কিনা। দু একজনে আমাকে একটু কমেন্ট করে জানান, তাহলে বুঝতে পারবো মনির ভাইয়ের মোবাইলের সমস্যা না আমার এখানের সাউন্ডের সমস্যা। তো যে কথাটা বলছি, যে এই যে চক্রান্ত থেকে আমি যখন এই লাইভ শুরু করি, ওই চক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের এই এই প্রবলেমগুলো থেকে যখন আমি ফিল করলাম যে আমার এই বিনিয়োগকারী ভাইয়েরা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে, এবং লাইভ করার পরে পরে শুরুতে আমাকে অনেকে পাগল বলেছে, ওই যে বাংলা ভাষায় বললাম না যে উগান্ডার টেকনিক্যাল বুঝাই, এইটা বুঝাইতে গিয়ে অনেকে ওই ওই চক ওই ওই চক্রান্তের কিছু লোকজন এসে আউল ফাউল আচ্ছা, তাহলে ওই যে মনিরুল ভাই, আপনার আপনার একটু এই মোবাইলটা চেক করেন, ঠিক আছে? তো তখন ওরাও এসে আমাকে বিরক্তিকর কমেন্ট করতো, তারপরে অনেকে অনেক ধরনের কথা বলতো, যখন তারা বুঝতে পারতেছে। এবং পিক টাইমে, মার্কেটের পিক টাইমে আমার এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং স্টকগুলো নিয়ে যখন আলোচনা করতাম, প্রত্যেকটা আলোচনা যেদিন করছি পরের দিনে রেজ করেছে, বটম প্রাইস থেকে একদম সাপোর্ট লেভেল থেকে রেজ করেছে। এবং খুব মজার সাথে আমরা বিশেষ করে অগাস্ট সেপ্টেম্বর মাসটাতে মজার সাথে একের পর এক আমরা প্রফিট টেকিং করেছি। আমরা যখনই বলেছি এই শেয়ারটা ভালো আছে, ভালো মনে হচ্ছে, ধামাধাম পরের দিন হল্ট হয়ে গেছে, আরও গ্রোথ হয়েছে। 3 দিন 4 দিনে আমরা বেশ মজা করে প্রফিট করেছি। এই যে বোরহান ভাই আছেন, আরও টিপু ভাই আছেন, আরও যারা আমার একদম একদম শুরু থেকে যারা ছিলেন,
পরবর্তীতে মাস 2 মাস পরে যখন আস্তে আস্তে আমার এই জিনিসগুলো আপনাদের, শুভরাত্রি বিদর দাদা, তো যখন আরো আপনাদের বোধগম্য হচ্ছে, আরো নতুন নতুন যারা বিভিন্ন জায়গা থেকে ধরা খেয়ে খেয়ে আসছেন, যেমন অনেকগুলো স্টক থেকে এই যে ওরিয়ন ইনফিউশন বলেন, একদম টপ লেভেলে ধরা খেয়ে আমার কাছে আসছেন, অ্যানালাইসিস চাচ্ছেন। তারপর টিআই এলআইএল থেকে এই জাতীয় বড় বড় শেয়ারে যারা স্টকগুলোতে আটকা পড়ে গেছেন, ওই যে হোয়াটসঅ্যাপ, ওনারা অকপটে স্বীকার করেছেন যে আমাদেরকে আমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দিয়েছে, বা কেউ না কেউ আমাদেরকে ম্যানুপুলেট করেছে, কেউ আবার অর্থের বিনিময়ে স্টক বেচা কিনা করেছে। তো আপনারা দেখেছেন আমি ফ্রি অফ কস্ট, আমার আমার এই যে কাশির কথা বলতেছেন না অনেকে, এই কাশিটা কিন্তু এখান থেকে উৎপত্তি। আমি যখন শুরু করি তখন কিন্তু আমি মোবাইল, এই যে এখন যে স্ক্রিন ভিডিওটা দেখছেন, তখন কিন্তু স্ক্রিন ভিডিও করি না, আমি মোবাইল দিয়ে এই স্ক্রিনে আমি ইয়ে করতাম, আর আমার মোবাইল দিয়ে, টিপু ভাই সাক্ষী আছেন, শুরুতে আছেন যারা, তারা সাক্ষী আছেন, আমি মোবাইল দিয়ে অনেক কষ্ট করেছি, ঘাম ঝরতে ঝরতে একদম ঠান্ডা লেগে গেছে, একদম ফুল গরমের টাইমটা ছিল। ওই তখন থেকে আমার এই কাশিটার একটা ইয়া হয়েছে, তো মাঝখান দিয়ে ওষুধ টষুধ খাওয়াতে কমছে। এখন তো আবার শীতের সিজন একটু একটু, আর জানেনই তো আমি গতকালকে বলেছি একটু স্মোকিং করি, তো যার কারণে একটু প্রবলেমটা হয়। এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরও আমি কিন্তু হাল ছাড়িনি, এই যে ঘামে অস্থির হয়ে পরিশ্রম করেছি শুধুমাত্র আপনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়টা নিয়ে, এবং শিক্ষার জায়গায় যদি আপনারা একটু স্ট্রংভাবে স্টকগুলো চিনে যাচাই বাছাই করে যদি এন্ট্রি দিতে পারেন, এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলো ধরতে পারেন, তাহলে কিন্তু আপনারা আহ, তো তখন কিন্তু আপনারা আহ, ক্ষতিগ্রস্ত হবেন না এবং কারো উপরে নির্ভরশীলতা হবেন না। আবার অনেককে দেখছি কিনছে, শেয়ার স্টক কিনছে ভালো একটা পজিশনে, যেদিন বলেছি সেদিন কিনছে, ম্যাচিউর ডেটে প্রফিট, কিন্তু প্রফিট নেয় নাই, আরও অতিরিক্ত প্রফিটের জন্য অপেক্ষা করছে, তখনই দেখা গেছে আবার লসের পাল্লায় চলে আসছে। আবার এমনও স্টক আমি অ্যানালাইসিস করে বলছি এই শেয়ারটা ভালো পজিশনে আছে, খুব চমৎকার জায়গা আছে, ভালো একটা আহ, আশানুরূপ একটা প্রফিটেবল জায়গায় যাবে, এরকম সাপ্লাই জোনটা দেখায় দিছি। উনি ওই দিন না কিনে আরো 3 দিন 4 দিন পরে যখন স্টকটা দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে কনফিডেন্ট আসছে, কিন্তু যখন আমি ফ্ল্যাট ট্রেডে বলেছি, একদম বটম সাইডটাতে ইন্ডিকেট করেছি, আমি তো জানেন আমি কাউকে বেচা কেনার নির্দেশনা দেই না, আপনাদের দেখিয়ে দেই সাপোর্ট জোন সাপ্লাই জোন, সেখান থেকে আপনারা যদি ধরে নিতে পারেন তাহলে আপনাদের জন্য। আহ, আজকে ন্যাশনাল হাউজিং নিয়ে একটা কথা বলবো, যেহেতু গতকালকে এটা ভালো বেড়েছে, তো তো সাপ্লাই জোনটা দেখা দেবো আপনাদের কোন জায়গায় এক্সিট প্রফিট নেওয়ার জায়গাটা। তো যখনই, যেদিন একটা জিনিসকে এখানে হচ্ছে আমি কয়েকবার বলেছি, রাইট টাইম রাইট ডিসিশন ইউ ক্যান গেইন, মানে সঠিক সময় যদি আপনি সঠিক ডিসিশন নিতে পারেন, তাহলেই আপনি গেইন করতে পারবেন। একটা স্টকের ব্যাপারে আমি ওই যে আজকে একটা এক্সাম্পল দিয়ে একটা পোস্ট করেছি, যে আমি আমাকে বলেছে যে কি শেয়ার কিনা যায়, আমি বললাম যে ভাই এটা দেখতে পারেন, দেখতে পারেন মানে কি, ওই শেয়ারটার ভালো পজিশন, বটম সাইডটা আছে, স্ট্রং সাইডটা আছে, এইখানে আপনি এন্ট্রি দিলে আর লুজার হবেন না, এখান থেকে একটা প্রফিট আসবে। আমি যেদিন বলেছি পরের দিন যে হল্ট হবে বা আহ, দুই ম্যাচিউর ডেটে যে বেড়ে যাবে, এটা তো আই ডোন্ট নো, এটা জানে যারা মার্কেট প্লেয়ার তারা, কিন্তু আমার পজিশনে বলছে যে এটা বাড়বে। আমি বললাম, উনি সেদিন না কিনে 3 দিন পরে ম্যাচিউর ডেটে টানের সাথে কিনছে, ধরেন 22 টাকার শেয়ারটা 22 20 30-এর জায়গায়, সেই জায়গাতে আমি ইন্ডিকেট করেছি, কিন্তু কিন্তু তিনি যেদিন 25 টাকা হিট করেছে, সেদিন টানের সাথে 24 টাকা 20-30 পয়সা কিনছে। তাহলে আমি যেদিন বলছি কত টাকা, 22 টাকার ঘরে, আর উনি কিনছে কত, 2 টাকা গ্যাপে কিনছে, মানে 3 দিনের মাথায়। তাহলে 3 দিনে যারা এই যে 22 টাকার ঘরে কিনছে, যদিও শেয়ারটা কিন্তু সামনে আরো উপরে যাবে, এটাও আমি দেখেছি, বিশ্লেষণ করেও বলেছি। তো থার্ড ডেতে যারা পাইছে তারা কি প্রফিট ছাড়ছে? যারা ব্রেনি, যারা টেকনিক্যাল বুঝে, এবং যারা জি ধন্যবাদ মনিরুল ভাই, এখন সাউন্ড ঠিক হয়েছে আপনার? তো দেখা গেছে যেদিন আমি একটু ভালো ইন্ডিকেট করেছি, তার ম্যাচিউর ডেটেও 2 টাকার প্রফিট, 2 টাকা 2.5 টাকার প্রফিট হয়ে গেছে। তো যারা
আমি যেদিন ইন্ডিকেট করেছি যারা সেদিন কিনেছে, বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস বা যারা ওই স্টকটাকে নিয়ে প্লে রোল করে, এখন তারা যে ওই দিন করবে এটা তো আমার আই ডোন্ট নো, তারা জানে। এখন করে ফেলেছে, থার্ড ডেতে ওরা প্রফিট নিয়ে ফেলেছে, মার্কেটেরও একটু জানেন যে একটু ভাইব্রেটিং চলতেছে, আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন, ওরা নিয়ে আবারও তারা দেখা গেছে 22 টাকার ঘরে আসছে, আবারও এন্ট্রি দিচ্ছে। তো এই যে 2 টাকার একটা গ্যাপ নিয়ে ফেললো, তো যখনই আলোচনা আসে সিগন্যাল দেখেন, আপনাদেরকে জিনিসটা উম, ওই স্টকটার কথাটা দেখিয়েই দেই। আইসিআইসিএল এর কথাটা যেদিন 22 টাকার ঘরে চলে, শুধু আমি ওনাকে বলি নাই, আমি কিন্তু লাইভেও প্রিভিয়াস 2 উইকস এগো যখন বললাম যে এই শেয়ারটার ইন্স্যুরেন্সের দিকে মানি পুশিং, স্মার্ট মানি ঢুকতেছে, 3টা স্টকের ওই সময় বিশ্লেষণটা আমি সামনে এনেছিলাম। একটা হচ্ছে আইসিআইসিএল, আরেকটা হচ্ছে ম্যাগনা ইন্স্যুরেন্স, আরেকটা হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স। এর ভিতরে আরও অনেকগুলোতেই হয়েছে, কিন্তু বটম সাইডের যেমন পায়োনিয়ার হয়েছে, গ্রিন ডেল্টা হয়েছে, এগুলো একটু বড় গ্যাপ হয়েছে। তারপরে হয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স হয়েছে, তারপরে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এগুলার বড় গ্যাপ হয়েছে। কিন্তু যখনই দেখলাম ওইগুলার বড় গ্যাপ হয়েছে, তাহলে আমার তো চিন্তা ওইদিকে না, যে কোনটা সাপোর্ট লেভেলে হওয়া সম্ভাবনা আছে ওইটা নজরে আনা, তাই না? যেটা বেড়ে গেছে সেটা তো আমার নজরে আনার বিষয় না। তো তখনই আমি ওই প্রিভিয়াস 2 উইকস অ্যাগো আমি এই আইসিআইসিএল, এই যে এই জায়গাটাতে, এই দেখেন এই জায়গাটাতে আমি ইন্ডিকেট করেছি, সেদিন চলে 22 টাকা 40 পয়সা। আমিও কিছু পার্টিসিপেন্ট করেছি, যেহেতু আমি করেছি, আমার সাথে যদি কেউ 2-4 টাকা পায় আমার কি লস আছে নাকি? টাকা দিবে মার্কেট, আমি তো আর টাকা দেবো না, মার্কেট টাকা দেবে। ঠিক ওই দিন থেকে 3 দিনের মাথায় 25 টাকা 10 পয়সা হিট করেছে। তো আমি আহ, বলেছি এইটার দিকে ইন্ডিকেট করেছি, তো 2 দিন পরে যেদিন বলেছি সেদিন না কিনে এই দিনই কিনেছি, যেদিন টানটা দিয়েছে এই 24 টাকা 20-30 পয়সা। অনেক বড় বড় বায়ার ছিল, ওনারাও ভাবছে যে এটা আরও উপরে যাবে। আমি ব্যারিকেশন মানে বলে দিয়েছি। দেখেন কোথায় কোথায় আমি সাপ্লাই জোনটার কথা বলেছিলাম, যে 25 টাকা 50 পয়সা 60 পয়সা। তো 25 টাকা 50-60 পয়সা পর্যন্ত যেহেতু একটা প্রথম ধাক্কাটা আছে, তো আমার 25 টাকা, আমি 50 পয়সার দিকে কেন তাকাবো? আমি 10 পয়সা 20 পয়সা আগেই আমার এক্সিকিউশন নেওয়া আমার কর্তব্য। 24 টাকা 22 টাকা থেকে আমি 24-50-এ নিলেও তো, 23 টাকা থেকে যদি 24-50-এ নিন তাও তো 1.5 টাকার গ্যাপ। আপনি 10,000 নিলে 15,000 টাকা, 3 দিনের মাথায় 15,000 টাকা আপনি কোন চাকরিতে দিবে? তো এই জিনিসটা উনি করেছেন, বা অনেকেই করে ভুলটা করে, যেদিন পজিশন ভালো থাকে বলি, সেদিন যদি না এন্ট্রি দেন, একটা দিন 2টা দিন এটা হচ্ছে থার্ড ডে বিষয়বস্তু। আর এমনিতে এই শেয়ারটার যে পজিশন, এবং গতকালকেও আপনাদেরকে অনেক কিছুতে আমি আজকে 10টা ব্যাংক আর 10টা ইন্স্যুরেন্স দিয়েছি, যেগুলো এখনো বটম সাইডে আছে, ভালো পজিশন প্লেসে আছে। এইসব জায়গায় আপনারা ঢুকলে লোকসান হবে না, অন্তত 2-4 টাকা আপনারা তাদের যে সিজনটা আসছে ওই সিজনে আপনারা পাবেন। এখনো যেই স্টকগুলো আপনাদেরকে বিচার বিশ্লেষণ করে 5টা ব্যাংক 5টা ইন্স্যুরেন্স দিয়েছি। আগামী যেহেতু 2 দিন ছুটি আছে, আগামীকালকে আরও ফাইন্যান্স সেক্টরের বাছাই যাচাই করে, ফাইন্যান্স সেক্টরের যেগুলো সমূহ সম্ভাবনা এবং আপনার পুঁজি সেফ থাকবে, ওই ধরনের 5টি স্টক বা 5-7টা স্টক যদি আমি আমার নজরে আসে, সেগুলো নিয়ে, যেগুলো বটম সাইডে আছে ওইগুলো নিয়ে আবার আলোচনা করব। তো পুঁজি সেফ থাকলে আপনি 2 দিন আগে হোক আর পরে হোক বিজনেসটা করতে পারবেন। আর আপনি হাই রেঞ্জে আটকা পড়লে ওই জায়গার টার্গেট যেখানে, যদি আউল ফাউল শেয়ার হয়ে থাকে ওই জায়গা তো আর পাবেন না। যেমন বলেছি, এই যে আরেক ভাই কেয়া কেয়া করতেছে, क्या क्या कॉस्मेटिक में क्या है, उसमें क्यों आप घुस गया, वो तो बंद है। आप और भी कोई स्टॉक आपका नजर में नहीं आ रहा है क्या? क्या একটু হিন্দিতে বললাম আর কি। প্রবাস জীবন করছি তো, হিন্দি উর্দু মোটামুটি অনেক দেশের মানুষের সাথে মিশা, যার কারণে বাংলায় হিন্দি উর্দু আল্লাহর মতো আপনাদের দোয়ায় সব একটু মজা না করলে তো ভালো হয় লাগে না। তো কেয়া কসমেটিক কা অবস্থান তো জানেন বেশি একটা ভালো না, ওই নজরগুলো হয়তোবা আগের থেকে আটকা পড়ে আছেন দেখে হয়তোবা বলছেন, বুঝি জানি না নতুন করে কিনছেন কিনা, বা ওর লড়াচড়া দেখে আবার ঢুকছেন কিনা
সেটার ব্যাপারে। তো এই জাতীয় স্টকগুলো যেগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে, ভালো আছে, গেমলিং এর পিছনে দৌড়ানো লাগে না রে ভাই এই মার্কেটে। আপনি যদি প্রতি মাসে চিন্তা করেন যে আমি অন্তত 5 টু 5%, 5% গেইন করব, 2% গেইন করব প্রতি মাসে, আর বেস বুঝে সময় বুঝে 3 মাসের একটা টার্গেট নিয়ে ঢুকবো, আপনাকে এই মার্কেট পয়সা দিবে। আপনি যদি এখন এই কে এ কে অ্যান্ড কিউ, কেরু, আপনি যদি মদ খাইতে যান তাহলে আপনার তো শরীর স্বাস্থ্য খারাপ হবে। কেরু খাইতে যান মানে কে, কে অ্যান্ড কিউ দেখেন হল দিছে, এই যারা টানা উঠাইছে। এখন আগামীকালকে যদি কেউ কিনতে চায়, মানে রোববারে যদি কেউ কিনতে চায়, সে কি ম্যাচিউর পাবে না ইয়া পাবে এই ওদের সেল? কারণ এই যে উপরে রোববারে তো উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে। এখন দেখেন তার অনেকে হিসাব করেন হিস্টোগ্রামের বার ঠিক আছে, তারপরে এদিকের টেকনিক্যাল হিসাব ঠিক শো করতেছে, কিন্তু সাপ্লাই জোনটা তো আপনাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা স্টকের দেখাইছি আপনাদেরকে চোখে, মানে একদম আয়নার মতন স্বচ্ছ জায়গায় দেখাইছি যে এই কেন আরএসআই কম, কেন হিস্টোগ্রামের বার মাত্র ইউটার্ন নিচ্ছে, নেওয়ার পরেও কেন উপরে যাইতে পারছে, সমগ্র এই জিনিসগুলা কিন্তু আজ অব্দি পর্যন্ত কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে চোখের সামনে আনে নাই। কেন আনে নাই? অনেকেই জানে বিষয়টা, অনেকেই জানে বিষয়টা, জেনেও নিজের ব্যক্তি স্বার্থের জন্য এই কাজগুলো তারা দেখায় না, করে না। আবার অনেক যারা আছে মার্কেটে, যারা মার্কেট মেকার বা আছেন, ওরাও কিন্তু এগুলা নজরে আনেন না। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আপনাদেরকে একদম সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট কেন উপরে যাইতে পারতেছে না, ওই যে 700 যাবে 800 যাবে, ওই গল্পটা তাদের কাছে থাকবে না যদি দেখায় ফেলে। একটা ধাপ সাপোর্ট থেকে যখন, সাপোর্ট রেঞ্জ মার্কেট যখন পিকে থাকে, সাপোর্ট থেকে যখন উপরে যায়, সাপ্লাইতে গেলে অবশ্যই অবশ্যই বাধা আসবে। সেই সাপোর্ট লেভেলটা, এই যে আরেক ভাই শুভ্র গাংচিল সাপোর্টের কথা বলতেছেন, যে সাপোর্টটা গেম হয়েছে সাপোর্টাল যেটা, এখন এই যেই জায়গায় গেছে এইখানে আপনি কি করবেন জানি না, কারণ এটা 3 গুণের প্রফিট মানে গেম হয়েছে। ওই 3 গুণ শেয়ারের গেমে আপনি যদি আরো আকাশ কুসুম স্বপ্ন দেখেন, এটা আপনার মতন মানে বোকামি আর কিছু হবে না। এখন ওই লেভেলে কেন কিনছেন, কোন থিওরিতে কিনছেন, এটা আমি জানি না, আপনি জানেন। বাজারে 300 400 স্টক আছে, আমার 4 গুণ বেড়ে যাওয়ার পরে ওই স্টকে কেন আমি নজর আনবো, কেন আমি ওইখানে ইনভলভ হব, এটা আমার বোধগম্য না। আমি জানি না আপনারা কেন এইগুলোর পিছনে পড়েন। বাজারে আরো কত স্টক বটম সাইডে খুব চমৎকার চমৎকার রেটে আছে, ওইগুলাতে আপনারা ঢুকলে 2 4 টাকা পাবেন। কিন্তু স্বপ্ন দেখেন যে 3 গুণ বাড়ার পরেও যদি আরো ভাবেন যে আরো 3 গুণ 5 গুণ বাড়বে, এটা বোকার স্বর্গে বসবাস করছেন। এক্সেপশনাল 99%-এর মধ্যে একটা দুইটা আলাদা হিসাব, কিন্তু তারপরও 3 গুণের পরে 2 গুণের পরে ওইটার দিকে তাকা, যে তাকাইছে সেই ধ্বংস হয়েছে। যতগুলা পোর্টফোলিওতে কোটি কোটি টাকা হারাইছে, ততগুলা পোর্টফোলিওতে ওই হায়ার হাই রেটের শেয়ার ডাম্পিং হয়েছে। এখনো অনেকে কে অ্যান্ড কিউ কিনছে, এখনো অনেকে জিকিউ বলপেন কিনছে, দুলহামিয়া কটন কিনছে, টিআই এলআই এল তো আমি চোখের সামনে আপনাদেরকে বারবার দেখানোর পরেও, বারবার দেখানোর পরও আমার এখানে অনেকে আসেন যে ভাই এটার অ্যানালাইসিস দেন। আমার লাইভের আমার এক প্রিয় ভাই, লাইভে আসার আগ থেকে তার সাথে আমার সম্পর্ক 6 মাস, 8 থেকে 7 মাস, সে পর্যন্ত এখানে এই ফাঁদে পা দিছে। এই যে এই লাইভ দেখার, এই যে আমার মিতা 6 লাখ টাকা লসে আছেন শুধু আমার লাইভের আগের ওই যে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বাই করে বা কান কথায় কিনে। তো এই জায়গাগুলোতে আপনারা এই যে এই টিআইএলআইএল এর, তখন আমি তারে বকা দিছে যে তুমি এই কাজটা কেন করতে গেলা,
তোমার তো অন্তত বোঝা উচিত যে আমি যে জায়গাটাতে শিখার জায়গাটাতে বলি। আরো বোকামি করছে কি, যখন এটা পড়তেছিল ওই বাউন্স ব্যাক দেখে, যেটা রিটেস্ট উপরের বিষয়টা আপনাদেরকে শিখাইছি যে রিটেস্টের মধ্যে গিয়েও কিনা উচিত না। রিটেস্টের মধ্যেও কিনা, কেননা উপরেরটা যখন নিচে আসে তখন একটা বাউন্স ব্যাক করে আবারও সেল খাওয়ানোর জন্য করে, সেই জায়গায় গিয়ে অ্যাভারেজ করে কিনতে গিয়ে আরো আটকা পড়ছে। এখন আটকা পড়তে পড়তে তার কোয়ান্টিটি বাড়ছে, লসের পরিমাণ বাড়ছে, এখন এই জায়গার মধ্যে ঘোরাঘুরি। এখন সর্বোচ্চ যদি যায় এটিআইএল এলআইএল এখন তো চলে 47 টাকা, সর্বোচ্চ না হলে এটা 55 টাকা পর্যন্ত যাবে সর্বোচ্চ। কিন্তু ওই 94 95 যারা ডাম্পিং করছে, ওরা কি ভুলেও ওই জায়গায় নিবে? ইন্ডেক্সটার কথা বলছেন? আমার ইন্ডেক্সের যে পর্যালোচনাটা, ইন্ডেক্সের, আচ্ছা, ইন্ডেক্সের পর্যায়ে আমি আজকে দুইটা স্টক নিয়ে, একটা হচ্ছে ডোমিনেন্স, আর একটা হচ্ছে ওই যে ইয়ে নিয়ে কথা বলবো, ন্যাশনাল ফিড। এই দুইটা বেড়েছে, ওইটা সিস্টেমটা দেখে আপনাদেরকে ধারণা দেবো, আপনারা যেন মানে ওইখানে কি করবেন বা আপনাদের নিজের সিদ্ধান্ত কিভাবে নেবেন ওইটার একটা ধারণা দেবো, তাহলে আপনারা আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ইন্ডেক্সটা আগামী রোববারে পড়বে না আশা করছি। কেমন হতে পারে সিমিলারিটি আপনাকে দেখায় দিয়ে আনোয়ার ভাই, লক্ষ্য করেন। ইনশাল্লাহ আপনারা আমার ইনশাল্লাহ থাকেন লাইভে, ইনশাল্লাহ থাকেন। আর এইগুলা শিখেন আস্তে আস্তে, শিখে শিখে যদি কিছুটা মানে রিকভারি অনেকের হয়েছে, ভালো হয়েছে। আবার আমার আহ, আমার সাথে যারা পার্সোনালি আমার সাথে বিজনেসে অ্যাড হয়েছেন তাদেরও বেশ ভালো অবস্থানে আছে, টুকটুক করে কিছুটা কিছুটা রিকভারি হয়ে যাচ্ছে। তো বিগ অ্যামাউন্টের যাদের লস আছেন, যদি কেউ আমার সাথে পার্সোনালি একটু যোগাযোগ করেন, আমি দেখবো ইনশাল্লাহ, কথাবার্তা বলবো। আমার সাথে যদি কন্ডিশনে বুঝে আসে তাহলে আপনারা আমার সাথে আসতে পারেন। সেটা আহ, অবশ্যই আপনারা আগে আপনাদের বিবেক বিবেচনা চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। আমি কাউকে কখনো কোনো কিছুতে প্রেশার ক্রিয়েট করি না, কোনো কিছুতে আমি কাউকে ইনভাইট করি না, বা কাউকে আমি কোনো স্টকের কথা বলি না। কারণ ভাই, এটা গিরগিটির মার্কেট, রং বদলের মার্কেট, এখানে অনেক কিছু হয়। বুঝে শুনে চিন্তা ভাবনা করে ধৈর্য সহকারে বিজনেস না করতে পারলে 3 দিন পরে হাই হুতাশ করা মানুষ আমার কাছে কেউ আসবেন না ভাই। আমি অনুরোধ করছি, 3 দিন পরে, 3 দিনের আহ, ওই কমে যাওয়া দেখে হাই হুতাশ করা মানুষ আমার কাছে আসবেন না। আমি খুব ধৈর্যশীল মানুষ, এবং আমার প্রিভিয়াসে তো এই আপনাদের মতন ধাক্কা টাক্কা খেতে খেতে তো আমি খুবই সুন্দর মানে এই জায়গায় পৌঁছাইতে পারছি। এবং আপনারা যেন আ- আর ক্ষতিগ্রস্ত না হন, এবং বাজারটাকে যেন আপনারা বুঝে শুনে চলতে পারেন, এবং বাজার মেকার, ওই যে পলিসি মেকার বা ম্যানুপুলেশন যারা করে, তারা যেন আপনাদেরকে ক্ষতির ফাঁদে না ফেলতে পারে, সেই জায়গা থেকে কাজ করি। ফান্ডামেন্টাল রাইট, অনেক কিছু বুঝে সুঝে ঢুকলে কিছু কোনো কিছু করতে পারবেন না। আচ্ছা আনোয়ার ভাই, খেয়াল করেন, এই যে যে ক্যান্ডেলটা গত আহ, বুধবারের ক্যান্ডেলটা, বা এই যে এইখানের যে ক্যান্ডেলটা, এই চিত্রটা খেয়াল করেন। এই একদিন, এটা হচ্ছে 16 অক্টোবর, 19 অক্টোবর, 20 অক্টোবর, 21 অক্টোবর, 22 অক্টোবর, কয়দিন হলো? 1 2 3 4 5। ক্লিয়ার? খুব ভালোভাবে খেয়াল করবেন সবাই, এই জিনিসটা আপনাদের সবার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজকের, ইন্ডেক্সের বিষয়টা। তাহলে এই 5টা কার্য দিবস এখানে একটা কংক্রিট সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। যদি একদিন হয়তো দুর্বল, এই দেখেন একদিনের যেগুলা হয়েছে দুর্বল, একদিনের যেটা হয়েছে দুর্বল, একদিনের যেটা হয়েছে দুর্বল। আর এই যে দেখেন আবার উপরের বিষয়টা আপনাদের নজরে আনি, বা 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত এক একই জায়গায় রেখে 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 আমাদেরকে ফিডিং করানো হয়েছে। যারা তখন বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জায়গায় মার্কেটে তখন প্রচার করছে কি 7,000 যাবে, 6,000, 6,000 যাবে, এরকম প্রলোভন দেখাইছে, লোভে ফেলাইছে। কিন্তু আমার সাথে যারা লাইভে ছিলেন তাদেরকে আমি একটা কংক্রিট জায়গাটা দেখাই দিচ্ছি। এই যে সাপ্লাই জোনটা দেখছেন, খেয়াল করে আমি ক্লোজ করে দেখাচ্ছি বিষয়টা।
তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে ওই সময় যে আমি বারবার সতর্ক করেছিলাম ভাই, যে মার্কেট কিন্তু একটা এক জায়গায় লেনদেন কমে যাচ্ছে 1400 থেকে 1300, 1100, 700 চলে আসছে। আমি ওভার ভিডিও করে পর্যন্ত আপনাদেরকে শুক্রবারে দেখাই দিছি। তখনই সতর্ক করছি যে একটু সাইডওয়েজে প্লে চলবে, একটু সতর্ক থাকেন। যারা সতর্ক ছিলেন তারা বেঁচে গেছেন, আর যারা সতর্ক হন নাই, কারণ কি, মার্কেট যখন আপ এন্ড ডাউন দেখে না, তখন আসলে অনেকেই স্থির থাকতে পারে না, বেচার পরে কখন কিনবে, প্রফিটের টাকা সহ কিনবে। যে ঘটনাগুলো গতকালকের আলোচনায়ও বলেছিলাম যে কিভাবে কিনবে, এই যে একটা জায়গায় পড়ে গিয়েছেন, সেখান থেকে আর এখন ড্যামেজটা হয়েছে। যদিও আমি আপনাদেরকে সবসময় অভয় যে ভালো ভালো স্টকগুলোর জন্য সাহস জুগিয়ে আসছি যে ভয়ের কিছু নাই, বাজার আজ যেটা পড়ছে আবার উঠবে, এই মার্কেট বারবার সুযোগ আসে। তো আপনাদের অস্থিরতার কারণে অনেকে, তখন অনেকে বাজে মন্তব্য করেছে, অনেকে যারা আমাকে বুঝেন তারা না, নতুন নতুন ওই যে মৌস ইয়ের উড়ন্ত পাখি এসে বিভিন্ন ধরনের কমেন্ট, বাজে কমেন্ট, কিছু কিছু তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, অথচ শিক্ষিত মানুষ হয়েও। এই দেখেন মিলান, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই যে সাপ্লাই, জাকির ভাই আপনি তো একজন স্মার্ট মানুষ, আপনি তো শিক্ষার জায়গা থেকে শুধু আপনার স্টকটা নিয়ে ব্যস্ত, আপনি কথাগুলো শুনেন, শিখার চেষ্টা করুন ভাইয়া। আপনার এই শিক্ষার জায়গা থেকে আপনার স্টকের যে আলোচনাটা, ওইটার চেয়ে আলোচনা যখন এটা আমি আপনি এই পয়েন্ট টু পয়েন্ট ধরাবো, আপনি নিজে আপনার স্টকটার বিশ্লেষণ করতে পারেন। বুঝাতে পারছি আপনাদেরকে? আমি যখন আপনাদেরকে আমি আমার এই যে আপনারা যে স্টকগুলোর কথা বলেন, এতদিনে যদি আপনারা মনোযোগ সহকারে আমার এই সাপোর্ট জোন, সাপ্লাই জোন কোথায় নামতে পারে আর কোথায় যেতে পারে, এটা যদি শিখতে পারতেন, আপনারা কেউ আমাকে বলতেন না ভাই আমার এই স্টকটার বিশ্লেষণ করে দেন, ওই স্টকটার বিশ্লেষণ করে দেন। এম আই রাইট? আপনাদের সবসময় ইন্টেনশন থাকে আপনাদের নিজের স্টকটার ভিতরে, কিন্তু আপনাদের ইন্টেনশনটা শিক্ষার জায়গায় যদি থাকতো, বোঝার জায়গাটা যদি থাকতো, তাহলে আপনার স্টকটা আপনার মোবাইল আছে না, আপনার কাছে আমার স্টক আছে না, আপনার কাছে এই যে স্টক নাও অ্যাপস আছে না, আপনি নিজে ঢুকে ওই যে ইয়ে থেকে খুব সুন্দরভাবে আপনারটা আপনি বিশ্লেষণ করে ফেলতে পারতেন। কেননা আপনারা এখানে মনোযোগটা খুবই আপনাদের দুর্বল, এবং এই দুর্বলের প্রমাণস্বরূপ দেখেছি যখন মার্কেটটা পতন হয়, আপনারা তখন ইনডিসিশনে ভুগতেছেন, কি করবেন, কোথায় কি করবেন আপনারা কেউ নিতে পারছেন না। কিন্তু যারা আমার এই লাইভে অনেকজন লোক আছেন যারা সুন্দরভাবে কথাগুলো শুনেন, মনোযোগ সহকারে বুঝেন এবং নিজেরটা নিজে অ্যানালাইসিস করতে পারেন, তো সেই জায়গাতে এই জায়গাতে আপনি জাকির ভাই আপনারটাও দেখে দেবো ইনশাল্লাহ। একটু এই ইন্ডেক্সের বিষয়টা গুরুত্বপূর্ণ জায়গা, এটা বুঝেন। বাজার ভালো হলে আপনারটাও 2 টাকা 1 টাকা হলেও বাড়বে। আর বাজার যদি না বুঝতে পারেন, মার্কেটটা ইন্ডেক্সটা যদি না বুঝতে পারেন, আপনার এই বাজার যদি পড়ে আপনারটাও পড়বে। তাহলে আমাদের শিখার জায়গা কোনটা, ইন্ডেক্স কি ঠিক থাকবে কি না বুঝেন। তখন আমি আপনাদেরকে বলেছিলাম যখন এই যে 5600-র কাছাকাছি বা 700-র দিকে যাওয়ার জন্য যাইতে পারতেছে না কেন, এই যে দেখেন এই জায়গাতে এই সেপ্টেম্বর মাসের 8 তারিখ, 2 তারিখ থেকে 8 তারিখ, কেন এই দিকে যে সাপ্লাই জোনটা আছে, এই সাপ্লাই জোনটা কোনোভাবে পার করতে পারতেছে না। অগাস্টে যখন এই দিকে ছিল আমি বলছি যে এই সাপ্লাই জোনটা, এটা হচ্ছে এটা হচ্ছে আগস্ট মাসের সময় বলছি ভাই মার্কেটের এই সাপ্লাই জোনটা কোনো ফ্যাক্টর হবে না, এটা ছোট সাপ্লাই জোন, এটাকে ওভারটেক করতে পারবে। ঠিক করেছে, বাট এই জায়গায় বলেছে এটা একটু বড় সাপ্লাই জোন, এই জায়গাটার এই সাপ্লাই জোনটা বড়, এই সাপ্লাই জোনটা পার করাটা কঠিন হবে। এবং ধরে ফেলেছি কখন যে অ্যাট এ টাইম একই জায়গায় 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনোভাবে উপরে যাচ্ছে না, এবং সবগুলা শ্যাডো এই আপনার এই ক্যান্ডেলের সবগুলা শ্যাডো উপরের দিকে। তার মানে কি, মার্কেট মেকাররা একটা জায়গায় রেখে রেখে সাইড ওয়েজ একটার পর একটা আইটেম 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 খেলতে খেলতে, আমরাও সেই সময় কিন্তু একটা মজা করছিলাম, মনে আছে? ওরা যখন যেই সাইডটাতে আমার এখানে ইন্ডিকেটর ধরা পড়তেছে আমরা কিনছি, যেমন আপনার সালবো কেমিক্যাল, এই কেডিএস 40 টাকার ঘর থেকে, তারপরে আপনার সিনো বাংলা, এস এস এসপিসিএল, একদম বটম সাইড থেকে 5-7 টাকার গ্যাপ হয়েছে।
তারপরে এই যে লাস্ট একদম শেষ যেটা হয়েছে আইপিডিসি মনে আছে আপনাদের, আমি বলছি এটা সেটা কেমন জানি ভালো লাগতেছে, পরের দিন তো আপনারাও ঢুকছেন, আমিও ঢুকছি। এক যেদিন ভালো লাগছে বলছি, 19 টাকা থেকে 22 টাকা মানে পার করে ফেলছে। 19 টাকা 50-60 পয়সা থেকে 22 টাকার দিকে পার করে হল্ড করে 24 টাকা পর্যন্ত গেছে, ম্যাচিউর ডেটেও পর্যন্ত প্রফিট করেছেন আপনারা। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত এটার ছিল। এরপর থেকে আস্তে 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 বাজারটা নিচে আসছে। এখন আনোয়ার ভাই আপনি তো খুব চমৎকার একটা আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যে জিনিসটা বিষয়টা তুলে আনছেন যে ইন্ডেক্সের রবিবারে কি হতে পারে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের গঠনমূলক একটা কমেন্ট করবেন শিখার জায়গাটাতে, তাহলে দেখবেন যে যখন আপনি ধরে ফেলবেন যে বিষয়টা কি, তখন কিন্তু আপনার ট্রেড করতে বাই সেল করতে আপনাকে খুব সহযোগিতা করবে। এখন দেখেন এই যে কয়দিন বললাম, 1 2 3 4 5টা কার্য দিবস, 5টা কার্য দিবস একই বৃত্তের ভিতরে এখানে একটা কংক্রিট জায়গায় মানি ইন হয়েছে, মানে টাকা ঢুকেছে, স্মার্ট মানি ঢুকেছে এই জায়গায়। এখন এই যে সামান্য একটা এই ইউটার্ন, এই ইউটার্নে দেখেছেন যে লেনদেনটা বেড়েছে। গত 2 দিন ছিল 300 কোটি, 300+, এই 2 দিন, একদিন বা 2 দিন, এই দিন হয়েছে লেনদেন এদিন হয়েছে 478, আর লাস্ট যেই ট্রেডটা ছিল 355 কোটি টাকা। তো এখন মজার বিষয় হচ্ছে যে যেহেতু এই ক্যান্ডেলগুলো ভারী ক্যান্ডেল এবং একটা জায়গা, আবার এইদিকে আপনি প্রিভিয়াস হিস্ট্রিটা দেখেন যে বাজার যখন ইউটার্ন এইখান থেকে যখন ব্রেকআউট হয়েছিল, এটা হচ্ছে জুলাইয়ের 10 জুলাই থেকে 10 11 10 13, শুক্র শনি বাদ দেন, 10 13 14 15, এখানে 1 2 3 4 এই 4টা দিন যখন এক জায়গায় রেখে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, তখনই বাজারটা ইউটার্ন নিছে। বাজার ইউটার্নের ভালো অবস্থান যাওয়ার সিমটমগুলো আপনারা শিখেন, বুঝেন, দেখবেন যে আপনাদের ট্রেড করতে সুবিধা হবে। তাহলে দাঁড়ালো কি, এখানে যেহেতু একটা কংক্রিট সাপোর্ট ক্রিয়েট করেছে, এখানে একটা কংক্রিট সাপোর্ট ক্রিয়েট করেছে। আমার মতো এই যে আপনাদেরকে কত সূক্ষ্ম জিনিসগুলো বোঝাচ্ছে, সবাই এই কাজগুলো করে না, ওরা শুধু টেকনিক্যালি কিছু কিছু জিনিস দেখা দেয়, ওই জায়গাতে আলোচনা থাকে। তো এখন কি হবে, এইখানে যেহেতু স্মার্ট মানি ঢুকেছে, ক্লোজিং এর বিষয় আছে, জুন ক্লোজিং, আবার ওইদিকে আছে ফার্স্ট কোয়ার্টার আর থার্ড কোয়ার্টারের ডেট। এখন এইখানে ক্যালকুলেশন আপনাকে মিলাতে হবে কোনটার ভালো ইপিএস আসে। আমাদের এখন আস্তে আস্তে ডাইভার্সিফিকেশন হবে, এখানে ডাইভার্স হবে যেটা জুনের থেকে আস্তে আস্তে ডিসেম্বর যাবে, কারণ সামনে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে মার্চ পর্যন্ত ডিক্লারেশনের একটা ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর, সেই সাথে কিছু মাল্টিন্যাশনাল ডিসেম্বর ক্লোজিং আছে, সেগুলোর একটা প্যাটার্নে যাবে। তো যারা বুদ্ধিমান তারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নেয়। ওই যে যারা সিজনে আলু উৎপাদন হয়, আমাদের অঞ্চলে সুপারি হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হয়, সিজনে যারা সংরক্ষণ করে, আনসিজনে তারা হাই রেটে বিক্রি করে প্রফিটের আশায়, এবং কস্টিং যখন কম থাকে তারাই এন্ট্রি দেয় একটু লং। এই যে যারা বলেন যে লং টার্ম 3 মাস 6 মাস, এই সিজনেরগুলা আপনাদেরকে ক্যালকুলেশন করতে হয়। তো এখন যেখানে বললাম যে ইন্ডেক্সটা কি হবে, এই যে আজকের যে ক্যান্ডেলটা হয়েছে, এইটার ইউটার্নের, এই জায়গার ইউটার্নের সেম ক্যান্ডেলটা হয়েছে। আগামী রোববারে এখানের একটা ক্যালকুলেশন হিসাব করি যে যদি কিবারে একটা প্রফিট টেকিং হয়েছে 21শে অক্টোবর, হ্যাঁ, প্রফিট টেকিং হওয়ার পরে এখানে একটা এন্ট্রি হয়েছে, গতকালকে ফুল এন্ট্রি হয়েছে, গতকালকের এন্ট্রিতে প্রফিট টেকিং রবিবারে হয় না হিসাব মতন। এটা মানে আমার যে হিসাব ক্যালকুলেশন, সেটা গিয়ে সোমবারে ম্যাচিউরের হিসাবটা দেখায়, বৃহস্পতিবারটা। তো সোমবার আবার ধরেন এ বি ক্যাটাগরি সোমবার, আর জেড ক্যাটাগরি মঙ্গল বুধ। আর যখন ধরেন কোনো বিগ বিগ ভলিউমের শেয়ার যদি সাপ্লাই দিতে যায়, একদিনের সম্ভব না, মাথায় রাখবেন। লো পেড আপের শেয়ারগুলো 3 দিনে ম্যাচুরে এক্সিকিউশন করতে পারে, কিন্তু
বিগ পেড আপের শেয়ার। আর এমনিতে বড় যারা ইনস্টিটিউট বা বিগ পার্টি, ওরা একদিনে সাপ্লাইটা কমপ্লিট করতে পারে না। সেটার উদাহরণ দিব এখন। তাহলে আনোয়ার ভাই, বিষয়টা হচ্ছে যে ইন্ডেক্স আপ এন্ড ডাউন রোববারে যতটুকুই উঠুক বা নামুক, বা প্রফিট টেকিং হোক বা কিছু, প্রফিট টেকিং এমন একটা বিষয় হবে না মনে হচ্ছে। তো একটা ভালো ক্যান্ডেল তৈরি হবে এরকম একটা সিমটম বুঝেই যাচ্ছে। আরএসআই আছে 38, এদিকে হিস্টোগ্রামের বার আছে একদম। যদি এমএসিডি, যেটা এমএসিডি ম্যাকডি যেটাকে বলি, ম্যাকডি রেখাটা এখনো হিস্টোগ্রামের বারের নিচে আছে। তো এটা যখন হিস্টোগ্রামের বারের উপরে যাবে তখন কিন্তু মার্কেটের রিদমটা আরো সুন্দর হবে, ধীরে ধীরে উঠবে। তো আমাদের যে পয়েন্টগুলো, আমরা বটম সাইডটা ধরতে হলে আমাদেরকে এখনই প্রিপারেশনের জায়গায় চলে আসতে হবে। তো এখন আমার মানে যে হিসাবটার কথা বলছিলাম, যে রোববারে কি হতে পারে মার্কেট, রোববারে এই ক্যান্ডেলটার সাথে যদি এটার ক্যান্ডেল সিমিলারিটি আছে, রোববারে এখানে সাধারণত রোববারে এটা কখন, আগে তো একটা ব্ল্যাক সানডে নামের একটা শব্দ আমরা ইউজ করতাম, কিন্তু এই টাইমটাতে এই যে আমরা এই নিউ গভর্নমেন্টের আন্ডারে যখন বাজারটা ভালো হচ্ছে, রোববারের ব্ল্যাক সানডেটা কিন্তু এখন আর নাই। এখন চলে গেছে এটা সোমবারের দিকে, কিছুটা ইন্ডিকেট দেখছি প্রায় সোমবারেই বাজারটা একটু উতাল পাতাল করে বা প্রফিট টেকিং এর লক্ষণটা আসে সোমবারের দিকে, ঠিক আছে। তো সেইখানে বোঝাই যাচ্ছে যে রবিবারও একটা ভালো ইউটার্ন আসতে পারে। তাহলে যেহেতু হিসাবটা কোনটা করছি, যে এই ম্যাচিউরটা মানে এই যে রোববার বৃহস্পতিবারে যারা এন্ট্রি দিয়েছেন, এটা কিন্তু বৃহস্পতিবার রোববারে ম্যাচিউর না, এটার ম্যাচিউরটা এটার ম্যাচিউরটা হচ্ছে সোমবারে। বৃহস্পতিবারের ম্যাচিউরটা সোমবারে। তাহলে যদি কেউ থার্ড ডে প্রফিট চিন্তা করে, সে সোমবারে করবে। আর জেড ক্যাটাগরির যারা এই বৃহস্পতিবারে এন্ট্রি দিয়েছে, তাদের ম্যাচিউরটা হবে মঙ্গলবারে। তাহলে জেড ক্যাটাগরির যারা কেউ প্রফিট টেকিং করবে তারা মঙ্গলবারে করবে, আর এ বি যারা প্রফিট টেকিং করবে তারা করবে সোমবারে। তাহলে বোঝাই যাচ্ছে যে রোববারেও বাজার ভালো থাকবে। এটা একদম থিওরিক্যালি হিসাব, একদম একদম খুব পরিষ্কার ক্যালকুলেশন। এবার ধরেন এই যে বুধবারে যারা প্রফিট করেছেন বা এই এন্ট্রি দিয়েছেন বুধবারে, তাদের তো রবিবারে ম্যাচিউর। জেড ক্যাটাগরি তো রবিবারে হবে না, এটা সোমবারেই হবে। তো তারা কি প্রফিট নেবে না? হ্যাঁ, তারা নেবে। তাহলে কি হবে, রোববারে যারা বৃহস্পতিবারে কিনেছে, তাদের শেয়ারটার কিছু অংশ রোববারে সেল আসবে। তাহলে ক্যান্ডেলটা কি রকম হইতে পারে, বাজার প্লাসে থাকবে, আপেই থাকবে, কিন্তু ক্যান্ডেলটা কিছুটা এই টাইপেরও হইতে পারে। এবার আপনি যোগসূত্রটা মিলাইতে পারছেন? আনোয়ার ভাই একটু একটু আপনি রিপ্লাই দেন, আনোয়ার ভাই যেহেতু প্রশ্নটা করেছেন। তাহলে বুধবারেরটা হয়তো রোববারে সেল যাবে, কিন্তু রোববারেরটা আরো বাই প্রেশার আসবে, রোববারেরটা আরো বাই প্রেশার আসবে। সোমবারে গিয়ে সেল প্রেশারটা কিছুটা হবে। বা এখন হিসাবটা মিলাতে হবে আপনার স্টক, আপনার হাতের স্টকটা কি আসলে আগে থেকে আপে আছে না বটম সাইডে আছে। বটম সাইডে থাকলে এগুলো আপনি যদি একটু লং টার্ম চিন্তা ভাবনা করেন, আপনাকে ভালো গেইন দিবে। থার্ড ডেট থেকেও আপনি যদি একটু উপরের দিকে চিন্তা, এমনও হতে পারে থার্ড ডেতে যারা প্রফিট করবে বা কিনবে, মানে প্রফিট টেকিং করবে, তারা পরে আফসোস করবে। এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেহেতু মার্কেটটা পিক আওয়ারে। এই মুহূর্তে আপনার হাতের স্টকটা চিন্তা ভাবনা করে বুঝে শুনে ডিসিশন নেবেন। ধন্যবাদ মনিরুল ইসলাম ভাই। এই যে দেখেন, এই ইম্পর্টেন্ট কথাটা যে বলেছি, আপনার স্টক বাছাই থেকেও এইটা বেশি ইম্পর্টেন্ট ছিল না, ইন্ডেক্সের বিষয়টা। তো এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো যখন আপনারা বুঝতে পারবেন, তখন দেখবেন যে আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না। আর কেউ যদি আপনাকে কোনো স্টকের কথা বলে, ভাই এটা বাড়বে, এটা অমুক জায়গায় যাবে, তমুক জায়গা যাবে, আগে আপনি ফলো করবেন যে স্টকটা কোন পজিশনে আছে, কোন জায়গা থেকে আপনাকে নিউজ দেওয়া হচ্ছে, এবং তার কিছু ইন্ডিকেশন কি অবস্থানে আছে। ধন্যবাদ ভাইয়া। এবার আসেন, যেমন গতকালকেও বলেছি আফতাবটর কথাটা, আবারও আজকে একটু আপনাদেরকে রিমাইন্ডারে নিয়ে আসি আফতাবটা। আরো একজনের একটা কি একটা, ও সরি সরি, আফতাবটা তো গতকালকে বলেছি। আমি দুইটা স্টকের ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ দিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডোমিনেসটা। আমরা ডোমিনেস কিন্তু সেই 15 টাকা লেভেল থেকে আমরা কিন্তু আলোচনায় ছিল আমাদের, এবং আমার ওই যে 10টা স্টকের মধ্যেও এটা কিন্তু ছিল।
সিমটেক্স ছিল, ফ্যাকডিল ছিল। তো অনেকে আমাকে তখনও বলেছে বাই ফ্যাক্ট ইনবক্সে বলেছে ফ্যাকডিল না সিমটেক্স। আমার কাছে কেন যেন সিমটেক্সের প্যাটার্নটা ভালো লেগেছে, আর ফ্যাকডিল আমি কিনা বেচা করে আমার অভিজ্ঞতা থেকে বলেছি এটা একটু 21-22 টাকার দিকে একটু স্লো হবে। ঠিকই তাই হয়েছে, কিন্তু সিমটেক্সটা সুন্দরভাবে পার করে 30 টাকার ঘরে চলে গেছে। এখন আবার সিমটেক্সটাও রেড জোনে চলে গেছে, ওখানে সাপ্লাই জোনে চলে গেছে। গত কয়েকদিন আমি এই ডোমিনেন্স নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যে ডোমিনেন্সের সাপ্লাই জোন হচ্ছে 23 টাকা থেকে 25 টাকার ঘরে। প্রিভিয়াস হিস্ট্রি তাই দেখাচ্ছে আমাকে, এই দেখেন, এই যে সে অলরেডি সাপ্লাই জোনে এট এ টাইম একই জায়গায়, এটাকে বলে ইনসাইডার ট্রেডিং। 1 কোটি 1.5 কোটি 50 লাখ এরকম প্রতিদিন ট্রেড হচ্ছে। তার মানে তারা ভিতরে ভিতরে ইনসাইডার ট্রেডিং করে 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 আপনাদেরকে ইনভলভ করাচ্ছে, পাবলিক পার্টিসিপেট করাচ্ছে, মোটামুটি ফিডিং বলা যায়, ফিডিং করাচ্ছে। এবং এই যে 25 টাকা 40 পয়সা পর্যন্ত কোনোভাবে কিন্তু দেখেন, এই যে দেখেন এই এই সিস্টেম, এই যে জায়গাটা দেখেন একটা জায়গায়, ওই যে সেই 5,600 ঘরে যেরকম ইন্ডেক্স ধরে রেখেছে, এই জায়গাতে সেম কাজটা একটা দুইটা তিনটা কাজ করতেছে। তার মানে এখানে ফিডিং হচ্ছে। বি কেয়ারফুল। আপনি আবার যদি মনে করেন যে আমি ডোমিনেন্সে ঢুকবো বা কিনবো, তাহলে আপনাকে মাথায় নিতে হবে কি কখন কিনবো আমি। এখন যদি আমি ধরেন এটা গেম হইতেছে, এটা আরো বাড়ার সম্ভাবনা আছে, আমি ঢুকবো। আপনাকে অবশ্যই ঢুকতে হলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাপ্লাই জোনটা পার করে যখন দেখবেন যে 26-27-এর দিকে একই জায়গায় 26টা, এটা তো 26 পর্যন্ত তো সাপ্লাই জোনে, 27 পর্যন্ত সাপ্লাই, এই পুরাটা পুরা জোন, এই পুরা জোনটা সাপ্লাই জোন। এটা সামনে যাওয়াটা অনেক কঠিন হবে, আমার মনে হয় না যে এটার উপরে যেতে পারবে। যেমন আগে ইন্ট্রাকোর কথা বলেছি যে 22 টাকা পার হলে সে 28, 30, 32 যাবে। ঠিকই 22 টাকা পার করে এখন 22-এর উপরে 27-28-এ রিটেস্ট হচ্ছে, সাপ্লাই হচ্ছে, রিটেস্ট হচ্ছে, সাপ্লাই হচ্ছে। ওইখান থেকে কিন্তু আরেকটা মুভমেন্টের কেউ কেউ একজন সম্ভবত ইন্ট্রাকোর কথা বলেছেন, তিনি একটু কথাটা শুনে নেন। তো সেইখানেও যেহেতু মার্কেট ফুল ফেভারে চলে আসছে, এখন ইন্ট্রাকোরে একটা সমূহ সম্ভাবনা আছে 30 থেকে 32 টাকার ঘরে সাপ্লাই জোনটাতে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। তাহলে এই গেল আপনার ডোমিনেন্সের কথাটা। এবার আসেন ন্যাশনাল ফিটটা, যেহেতু ইউটার্ন আসছে, দেখি কোথা থেকে উঠছে আর কোথায় আছে, কি অবস্থানে আছে। ন্যাশনাল ফিড মিল, এই দেখেন, এই শেয়ারটা কিছুদিন আগে ছিল কত, 9 টাকা। প্রাইসিংটা পার্সেন্টেজ হিসাব করেন, প্লেটা শুরু হয়েছে 9 টাকা থেকে, এবং সে উঠার সময় একটা গ্যাপ রেখে উঠেছে। বিষয়টা ক্লিয়ার? সে একটা গ্যাপ রেখে উঠেছে, তার মানে হল্ড দিয়ে উঠাইছে, তার মানে সে একটা দুর্বলতা প্রকাশ করে গেছে নিচে। এখন কালেকশনটা হয়েছে 10 থেকে, উঠার আগে যে মাইটটা দেয় ওই মাইটটা দিছে 9 টাকা, 9 টাকা পর্যন্ত। যেটা প্রত্যেকটা স্টকে দেখবেন যে বটম সাইড থেকে যখন ইউটার্ন আসে, সে ইউটার্নের আগে ধাম করে নিচে একটা বাড়ি মারে, রিটেস্ট করে। পাবলিকের কত ধৈর্য ক্ষমতা আছে, মানে এই যে আমাদের মতন যারা দুর্বল হার্টের আছেন তাদের হার্টবিট বাড়ায় দেয়, যেন টান দিলে আপনি বের হয়ে যান। এটা বটম সাইড থেকে যখন প্লেয়িংটা করে এই কাজটা হয়। প্রত্যেকটা স্টকের দেখবেন একই কাজ, একই চরিত্র। যেমন আইবিপি নিয়ে ঘাবড়ায় গেছেন না, আইবিপি আপনাদেরকে অনেক পয়সা দিবে যদি ধরে রাখতে পারেন। এখন এই ন্যাশনাল ফিডটার আমি যদি 9 টাকা থেকে ধরি, তাহলে 9 আর 4 কত, 9 টাকা আর 4 টাকা, 4.5 টাকা কত হয়, 9 4 13, 13 আর হচ্ছে ধরেন 9.5 টাকার হিসাবটা দেখেন, আপনি ক্যালকুলেশন দেখেন, 50% গেইন হয়ে গেছে, হয়েছে কি না? তো যদি 50% হয়ে যায় কোনো স্টক, 50% গেইন হইলে সেই জায়গায় সে একটা রেস্ট নিবে। যে কোনো স্টক যখন 50% গেইন হবে সেই জায়গায় একটা রেস্ট নেবে, 50 to 100 ডাইরেক্ট উঠবে না। যেটা ডাইরেক্ট উঠে সেটা এই চিত্র করবে না, সেটা হল্ট দিতে 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 উঠবে। এই চিত্র করবে না যেটা 100% গেইন দিবে। বুঝে আসছে কথাটা? যেই শেয়ার মানে টানা ডাবল হবে সেই শেয়ার এইভাবে ধাক্কা মানে ধাক্কা ধুক্কি করবে না। ওই যে হিন্দি একটা ডায়লগ আসছে না, ধাক্কা মুক্কি নেই করনে কা, ওই যে আমরা অনেক সময় যে সবর করো ধাক্কা মুক্কি নেই করো করনে কা, ওই টাইপের আর কি। হ্যাঁ, তো এখানে ধাক্কা মুক্কি হয়েছে যেহেতু, তার মানে সামথিং রং, এখানে সাপ্লাই গেছে ন্যাশনাল ফিড।
এই পয়েন্টগুলো আপনাদেরকে বুঝতে হবে যে সে কেন এই জায়গাতে ঘুরপাক খাইতেছে। এখন সে এখান থেকে আবার ডাবল হইতে পারে, তবে ডাবল হওয়ার যে সিস্টেমটা আছে, সে সাপ্লাই জোনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সাপ্লাই জোনটা এই দেখেন কেন সে উপরে যাইতে পারতেছে না। তার উপরে সাপ্লাই 14 টাকা পর্যন্ত, 15 টাকা পর্যন্ত তার ব্রেকআউট হইতে হইলে 15 টাকা 40 পয়সা ওভার হয়ে এই 15-র উপরে বা 14 টাকা 15 টাকার উপরে যখন আবার কংক্রিট দাঁড়াবে, মানে এখন যে জায়গা আছে এই জায়গা না, তারও উপরে শক্তভাবে দাঁড়াতে হবে। শক্তভাবে যখন দাঁড়াতে পারবে তখন সে আপনার ডাবলের 50%-এর পরে আবারও 50%, মানে 100%, সেই জায়গা আমাকে দেখতে হবে যে সেখানে সাপ্লাই কোন কোন জায়গা আছে। তো রাফায়েত ভাই অসুবিধা না, আপনি আবার পরে একটু দেখে নেবেন। তো এখন যেহেতু এই ন্যাশনাল ফিডের আপনার মানে করণীয় যেটা বিষয় বিশ্লেষণের আমি করে দিয়েছি, এবার আপনি ডিসিশনটা আপনার নেওয়ার। এই যে মাহমুদুল শরীফ সাইফুল্লাহ ভাই, মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বুঝতে পারছেন বা শুনেছেন আমার এই ন্যাশনাল ফিডের আলোচনাটা, তো কি হতে পারে এখন সেটা আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় জায়গাটা, যে যেহেতু সে 50% গেইন করেছে এবং একই জায়গায় সে ঘুরপাক খাচ্ছে, তার মানে এখানে একটা ফিডিং যাচ্ছে। কেন যাচ্ছে? আমরা এই যে প্রিভিয়াস হিস্ট্রিতে দেখছি এখানে একটা সাপ্লাই জোন আছে, তার মানে এখান থেকে একটা ফিডিং চলছে। পরবর্তীতে এই জায়গাটাকে সে যদি টেক ওভার করে উপরে গিয়ে আরো কিছুদিন এই জায়গাতে সাইডওয়েজের থেকে শক্ত জায়গায় ধরতে পারে, তাহলে এই কাজটা তারা আরো উপরে যেতে পারে। কোথায় যেতে পারে তখন? ধরবে 9 × 18, ডাবল প্যাটার্ন, 18-র ঘরে আবার সাপ্লাই। দেখছেন গ্যাপগুলা কিভাবে কিভাবে আসে। এবার বলি যে ডাইরেক্ট ডাবল কোন শেয়ারটা করে। আপনাদের মনে আছে উত্তরা ফাইন্যান্সটা কিভাবে উঠছিল? মাথায় এত আপনাদের নাই, কারণ আপনারা এতটুকু ক্যাচ রাখার মানে চিন্তা অন্য জায়গায় আছেন বিধায় আপনারা এই জায়গাগুলোতে কভার আপ করতে পারেন না। প্রত্যেকটা হিস্ট্রি আপনাকে মনে রাখলে আপনার স্টকটি আপনি পরিচালনা করা বা কন্ট্রোল করাটা আপনার জন্য সহজ হয়। দেখেন ডাবল প্যাটার্নের শেয়ার কিভাবে ডাইরেক্ট ডাবল যেটা হয়। এই দেখেন উত্তরা ফাইন্যান্স নাম ছিল কত? 9 টাকা 60, একদম বটমটা ধরি, 9 টাকা 30 পয়সা। মনে আছে আপনাদের না? এই উত্তরা ফাইন্যান্স 9 টাকা 30 পয়সা নাম ছিল। সে যে ডাবল গেম করছে, ডাবল গেমের প্রস্তুতি নিছে 9 টাকা থেকে কালেকশন করে করে পজিশন নিছে কোন পর্যন্ত? 11.50 পর্যন্ত সে কন্ট্রোলে নিছে শেয়ারটাকে পুরা শেয়ারটাকে কন্ট্রোলে নিয়েছে। 9 টাকা 30 থেকে 11 টাকা পর্যন্ত সে যারা প্লে করছে তারা পুরাটা কন্ট্রোলে নিয়েছে। এই পুরাটা কন্ট্রোলে নেওয়ার পরে তারা ধামাধাম হল্ট 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 হল্ট। কয়টা হল্ট দিল? একটা হল্ট, দুইটা হল্ট, তিনটা হল্ট, চারটা হল্ট, পাঁচটা হল্ট, 6-এর সময় গিয়ে ডাবল ডাবল ক্লিক করে ফেলেছে 19 টাকা, ডাবলের উপরে। মানে 9 টাকা 30 পয়সা থেকে আপনি ক্যালকুলেশন করেন একদম ডাবল, এক টানা ডাবল। যেটা যেটা এক টানা ডাবল করে সেটার প্যাটার্ন, আর যেটা 50%-এ গিয়ে ধাক্কা খায় সেটার হিসাবটা আপনারা বুঝতে পারছেন। তো ন্যাশনাল ফিডটা যেহেতু 50%-এ গিয়ে ধাক্কা খাইছে, এখানে কিন্তু সে রেস্ট নিবে। এখন আপনারা আপনাদের বিবেচনাটা করবেন। ওফ ভাই, এই যে বুঝেন যে আমি 9:30 থেকে লাইভ করি ভাই। আরে ভাই কিরে ভাই, বারবার একই জিনিস করতেছেন, বিরক্ত। আপনারা ভাই এই ইনবক্স, এই যে এখন কল করা শুরু করছে মেসেঞ্জারে, এটা টাইম আপনারা অনেকে জানেন। মিজান ভাই আপনি এট এ টাইম কি পকেটে চাপ পড়ে পড়ছে কিনা জানি না, আপনার পকেটে চাপ পড়েছে কিনা বা ভুলবশত হয়েছে কিনা, এখন বারবার 3-4 বার একই ইয়েটা চলে আসছে। তো এখন তাহলে বুঝে আসছে যে ডাবল প্যাটার্ন ডাইরেক্ট ডাবল কোন কিভাবে হয়। আর এখন এইটারও আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রিতে দেখি। এই শেয়ারটা দেখেন 15-16 টাকায়
15-16 টাকায় সাপ্লাই থাকা সত্ত্বেও সে ডাবল করে ফেলেছে। কেন করেছে? এই কেন করার উত্তরটা হচ্ছে, এই উত্তরা ফাইন্যান্সটা কিন্তু অনেক ভালো ফাইন্যান্স, একটা নাম করা ফাইন্যান্স ছিল। এইটাকে বুঝতেছি না সমস্যাটা কি, মানে কেটে দেওয়ার পরও ফোন করতেছে, এটা প্রবলেমটা কি? বারবার ফোন করতেছে। এই দেখেন, উত্তরা ফাইন্যান্সটা কেন কেন টানা করেছে। এটা হচ্ছে ওই যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ঘটনার মনে আছে, 90 টাকা থেকে নামাইতে নামাইতে 27 টাকা নামাইছে। তো এইখানে উত্তরা ফাইন্যান্সটারও বিষয়টা এমন হতে পারে যে এই জায়গাতে বড় কোনো পার্টির ইনভলভ ছিল এবং তারা আটকা পড়েছিল, বড় ধরনের আটকা পড়েছিল, যার কারণে তারা এটাকে, যখন এটা মার্কেট ক্রাশের সাথে নেমে গেছে, তারা ওই উপরের প্রাইসটাকে, এই 24 টাকার প্রাইসটাকে নিচে তারা এক্সিট নেওয়ার জন্য এই জায়গাটাতে কোনো বড় কোনো পার্টি আটকা পড়ে গেছিল। দেখেন বড় পার্টিরা কিভাবে বাইর হয়, আটকা পড়ে যাওয়ার কারণে তারা এইখানে করছে কি, ওই যে 24 টাকার ঘরের বা আরো উপরের কিছু জায়গাতে তাদের ইনভলভমেন্ট ছিল, বা এই যে সাপোর্ট, ওই যে এটাকে কি বলে, ফ্লোর প্রাইজে যখন আটকা ছিল, এই যে এই দিকের 34-35 লেভেলের। আচ্ছা ঠিক আছে, সরি, ঠিক আছে মিজান ভাই, ওই যে বারবার 3-4 বার ফোন মানে আপনার থেকে চলে আসছে। ঠিক আছে ভাই, সমস্যা নাই, হইতে পারে। তো এই যে উত্তরা ফাইন্যান্সের কারণ ফাইন্যান্সের মধ্যে উত্তরা ফাইন্যান্স তো একটা ভালো একটা কোম্পানি ছিল, তাই না? যার কারণে যার কারণে কোনো বিগ পার্টি উপরের লেভেলে আটকা ছিল, এটা নিশ্চিত। কেন? ডাবল, মানে টানা ডাবল করে ধাম করে ছেড়ে দিচ্ছে, ডাবল করে আর ধরে রাখে নাই। এখন আবার সে এই যে 12 টাকার ঘরে চলে আসছে। তার মানে তারা উপরের লেভেলে আটকা ছিল দেখে তারা এভারেজ করে নিচে নামায় এনে, অনেক বিগ কোয়ান্টিটি ছিল, যার কারণে এখানে তারা প্রাইসটাকে অ্যাভারেজ করে নিচে নামায় এনে তারা ধামাধাম ডাবল করে উপরের দিকে অ্যাভারেজ করছে। এই সব জায়গায়, এই একটা জায়গায় 17-18 টাকার মধ্যে ধরে 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 ফিডিং করাইছে, মানে এক্সিট নিয়ে নিছে। এখন শেয়ারটা কত? 12 টাকা। তবে এখানে যে 12 টাকার ঘরটা আছে, এই 12 টাকা এখন আবার উত্তরা ফাইন্যান্সের একটা পজিশন নিয়ে ফেলেছে। ফাইন্যান্স সেক্টর যখন আসবে তখন কিন্তু উত্তরা ফাইন্যান্সটাও একটা ভালো প্লে রোল করবে আশা করছি, যেহেতু সামনে ফাইন্যান্স, ব্যাংক, ইন্স্যুরেন্সের সিজন আসতেছে। তো কোনো বড় পার্টি, বিগ পার্টি যদি উপরে লেভেলে আটকা পড়ে যায়, ওরা ওদের কৌশলে ওইখান থেকে আবার সেফ এক্সিট কিভাবে নিতে হয় ওই টেকনিকগুলো জানা আছে, যেগুলো আমিও মাঝে মধ্যে আমার কোনো স্টক, আমি তো আর বড় পার্টি না, আমি ক্ষুদ্র পার্টি, তা আমিও যদি কোনো স্টক আটকা পড়ে যাই, ফান্ডামেন্টাল ঠিক আছে, সব দিকে ঠিক আছে, সেটা আমি আবার আমার কৌশল অবলম্বন করে, আমার পলিসি অ্যাপ্লাই করে আমি আবার সেটাকে খুব সুন্দরভাবে এক্সিকিউট করার মতন সেই অ্যাবিলিটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে দিয়েছে। তাহলে বিষয়গুলো ক্লিয়ার। আসেন এবার আপনাদের কিছু স্টক নিয়ে কথা বলি, কথা বলে আপনাদের সাথে বিদায় নেব। কর্ণফুলী ইন্স্যুরেন্স থেকে শুরু করে যত ইন্স্যুরেন্স আছে, এই ইন্স্যুরেন্স নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। আর ব্যাংকের মধ্যে যাদের হাতে ব্যাংক আছে কিন্তু প্রাইস অনেক নিচে নেমে গেছে, বিশেষ করে রিসেন্টলি কেনার পরে, আপনাদেরকে আমি পলিসিগুলো শিখিয়ে দেই। ধরেন আপনি 2 মাস আগে ব্যাংক কিনেছেন, এই যে এনআরবি ব্যাংক কিনেছেন ধরেন 9 টাকায়, এখন আছে 6 টাকায়। 6-3 নয়, 3 টাকার একটা গ্যাপ, তাই না? এখন আপনি চেষ্টা করবেন যে এই 3 টাকার গ্যাপটাকে কতটা মিনিমাইজ করা যায়, কতটা মিনিমাইজ করা যায় 3 টাকার গ্যাপটা, যেহেতু সামনে আছে। এরও আরো বিষয়ে বলে ক্লিয়ার করে, আরো বিষয় ক্লিয়ার করে, এনআরবি ব্যাংকের ইপিএসটা কি আসে থার্ড কোয়ার্টার ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সের ভালো আসে, কেননা জেনারেল ইন্স্যুরেন্সগুলোতে কোনো ড্যামারেজ নাই। জেনারেল ইন্স্যুরেন্সের প্রফিটই প্রফিট, ওদের ক্লেম নাই, যাই ইন্স্যুরেন্স করে তাদের প্রফিট, যার কারণে ইন্স্যুরেন্স সেক্টরের সবসময় অলওয়েজ ইপিএস ভালো আসে। ওদের চেয়ার টেবিল অফিস ভাড়া ছাড়া আর কোনো খরচ নাই, ঠিক আছে? তো জেনারেল ইন্স্যুরেন্সগুলোতে মোটামুটি ভালো ইপিএস আসে।
আর ডিভিডেন্ডও ভালো ভালো দেয় 10%, এইসব রেঞ্জের শেয়ারে 10%, 15%, 20% এগুলো ভালো ইয়ে দেয়। আর এখন দেখতে হবে কোনটা, আপনাকে দেখতে হবে ফাইন্যান্স এবং ব্যাংক। ফাইন্যান্সিয়াল ব্যাংকের থার্ড কোয়ার্টার ইপিএস দেওয়ার পরে তখন আপনি ডিসিশনটা নেবেন। আর চোখ বন্ধ করে যদি আপনার ব্যাংকের যেগুলো কিনতে পারেন সেটা হচ্ছে সিটি ব্যাংক আছে, তারপরে উত্তরা ব্যাংক আছে, তারপরে মার্কেন্টাইল ব্যাংক আছে, এইগুলার ইপিএস অলওয়েজ ভালো আসবে। তারপরে এমটিবি সিকিউরিটিস, মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যদিও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকটা প্লে রোল করে না, তারা ফান্ডামেন্টালি স্ট্রং। এবং এটা হচ্ছে স্কয়ার গ্রুপের কোনো শেয়ার কিন্তু মার্কেটে প্লে রোল করে না, ওরা ডিভিডেন্ড বেজ, ওদের ফান্ডামেন্টালি ওদের কোনো বদনামের মধ্যে ওরা নাই। তো ব্যাংকের মধ্যে ভালো মুভমেন্ট হবে, ইবিএল আছে, তারপর পুবালি ব্যাংক আছে, পুবালি ব্যাংকেরও ইপিএস টিপিএস ভালো। সাউথ ইস্ট ব্যাংকটাও দেখতে পারেন আপনারা। আমি আজকে যে 5টা ব্যাংক দিয়েছি, আপনারা এই 5টা ব্যাংকের মধ্যে আহ, আমার যেই ক্যালকুলেশন বা যে হিসাব কিতাব বলে এগুলো আপনার ইপিএস মানে থার্ড কোয়ার্টার না না দেখেও আপনারা এন্ট্রি দিতে পারেন। এগুলা প্রত্যেকটা ব্যাংক, 5টা ব্যাংকই আজকের যেই গুলো দিয়েছি, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংকটাও কিন্তু প্লে রোলের শেয়ার, এটাও ভালো শেয়ার এগুলো। কিন্তু আপনার এনআরবি ব্যাংকের ইপিএসটা দেখে বুঝে শুনে তারপরে আপনি ডিসিশন নেবেন অ্যাভারেজ করবেন কি করবেন না। যদি দেখেন থার্ড কোয়ার্টার ইপিএস খারাপ আসছে তাহলে অ্যাভারেজের দরকার নাই। আপনি ওই যখন উপরের দিকে যাবে বা মার্কেট যখন ব্যাংকিং সেক্টরে একটু ডিসেম্বর ক্লোজিং আসা ভাব তখন একটু উপরে যাবে, আপনি স্টপ লস বা সেফ এক্সিটের চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, এবার আসেন আমি যে স্টকগুলো নতুন কিছু দেখি। এই দেখেন মুন্নু ফেব্রিক, এটা কোনো ডিভিডেন্ড হলো 2.5 ক্যাশ দিছে, ফাইজদামি না? তবে একটা জিনিস বলি, 2.5 যে ইয়েটা দিছে মুন্নু ফেব্রিক, আপনারা দেখছেন যে 10%, 15%, 20% দিয়েও গেম করে না, আবার 2.5 বা 2.5 দিয়ে গেম করে। তো মুন্নু ফেব্রিকটা ওই টাইপেরই একটা শেয়ার, এটাও গেম করবে না যে তার কোনো গ্যারান্টি নাই, গেম করতে পারে। এখন গেম করলে কোথায় যাইতে পারে আর কোথায় কি হইতে পারে সেটা একটা বিষয়। আমাদের গ্রাফ কি বলে বা টেকনিক্যাল জিনিসটা কি বলে, টেকনিক্যাল জিনিসটা বলে ক্যান্ডেলটা ভালো, যেহেতু 2.5 মানে জেডে যাওয়ার আর সম্ভাবনা নাই, যেহেতু জেডে যাওয়ার সম্ভাবনা নাই তার বিপদও নাই। বিপদ না থাকলে সে অন্তত কিছু না কিছু প্লে রোল করবে। এখন আছে কত, একটা স্ট্রং সাপোর্ট জায়গায় আছে, কত প্রাইস, ক্লোজিং প্রাইসটা 16 টাকা 70 পয়সা, ভালো জায়গা। একবার এই 16.70 পার করে হাইস্ট কোথায় উঠেছিল, 23-24 টাকা। এখন এই যে আনোয়ার ভাই, দ্যাটস দ্য বেটার, মানে ইউর থিঙ্ক, শর্ট টার্ম লং টার্ম কোনো লোন নাই, ইন্স্যুরেন্সের কোনো লোন নাই। আর আপনাদেরকেও বলছি আপনারাও শর্ট টার্ম লোন টার্ম ওই মার্জিন লোনের দিকে যাইবেন না। মার্জিন যারা গেছে, আমারও ওই 12 সালে ধরাইছিল হাউস থেকে পাম্পট্টি দিয়া, যখন দেখছি যে মোটামুটি ভালো বাঁশ খাইছি, বলছি দরকার নাই ভাই, বাঁশ যতটুক গেছে এইটুকুই এনাফ, পুরাটা গেলে লাইফ শেষ। ওইখান থেকে ক্লোজ করে যে সম্ভবত 14 সাল বা 15 সালের দিকে ক্লোজ করে ফেলছি, আল্লাহ আল্লাহ রক্ষা করছে ওইখান থেকে, আল্লাহ মাফ করুক, আর কোনোদিনও যেন লোনে বা মার্জিন লোনে যেন আমাদেরকে না নেয়। তো ইন্স্যুরেন্সের শর্ট টার্ম লং টার্ম কোনো লোন নাই, জেনারেল ইন্স্যুরেন্সের কোনো পেমেন্টের বিষয় নাই, যেগুলো ক্লেম হয় ক্লেমের টাকাও ঘুরাইতে ঘুরাইতে যে ওই যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেছে, এই ক্লেমের হিসাবটা এরকম। আর লাইফ ইন্স্যুরেন্সের 10 বছর পর পর গ্রাহকের গ্রাহকের ইয়ে দিতে হয়, পেমেন্ট দিতে হয়, তাহলে 10 বছর পর পর তাদের একটা উইথ প্রফিট সহ দিতে হয়, এই কারণে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও। আর এমনিতে আপনারা কি জানেন যে ইন্স্যুরেন্সের টাকাটা কোথায় কোথায় ব্যয় হয়? কেউ একজন আমাকে বলেন, লাইফ ইন্স্যুরেন্সের টাকা, জেনারেল ইন্স্যুরেন্সের টাকা কোন কোন খাতে ইনভেস্ট হয়, আমাকে একটু বলতে পারবেন কেউ? দেখি আপনাদের নলেজটা কতটুকু আছে।
বাজারে ব্যবসা করতেছেন, এই সেক্টরের বিষয়গুলো কার কতটুকু নলেজ আছে, বা স্টকের বিষয়গুলো কার কতটুকু নলেজ আছে। লাইফের লাইফের যে এই যে গ্রাহকের থেকে যে টাকা টুকা নেয়, এই টাকা নেওয়ার পরে এই টাকাটা কোথায় বিনিয়োগ হয় আমাকে একটু বলেন। বা জেনারেল ইন্স্যুরেন্সের এই টাকাটা তারা কি করে, কোথায় নিয়ে রাখে। তো মুন্নু ফেব্রিক্সটার আপনারা কমেন্ট করেন, আমি পরে আপনাদের কমেন্টের পরে ইয়েটা আনসার করব। এখন দেখেন এই মুন্নু ফেব্রিকটা এখান থেকে যদি ইউটার্ন হয়, সর্বপ্রথম বাধা খাবে 1990 থেকে 20 টাকার ঘরে। 1990 থেকে 20 টাকার ঘরে এই যে একটা জায়গা, মানে সাপ্লাই জোনটা, মুন্নু ফেব্রিক্স, ওকে। এইটাকে টেক ওভার করতে হলে পরের ধাপে এই যে এদিকে যদি সে টেক ওভার করতে পারে। আচ্ছা, না, শেয়ার বাজারে লাইফ ইন্স্যুরেন্স বা এই ইয়ে, আনোয়ার ভাই আপনি আহ, আহ, জানেন না এই লাইফ বা ইন্স্যুরেন্সের টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট হয় না। শেয়ার মার্কেটে কোনো লাইফের টাকা, ইন্স্যুরেন্সের টাকা হয় না। এই যে টিপু ভাই একজন উত্তর দিছে, সঠিক উত্তর। আহ, সুমন সাইদ সঠিক উত্তর, ধন্যবাদ। এই সঞ্চয়পত্রতে যায় বাংলাদেশ ব্যাংকের এফডিআর এ। আর সেই টাকাটা গভর্নমেন্ট আমাদের যে ডেভেলপমেন্টের কাজগুলো করে, ওই টাকাটা ওইখানে বিনিয়োগ করে। এটা সঞ্চয়পত্রতে চলে যায়, সঞ্চয়পত্র থেকে গভর্নমেন্টের কাছে যায়। গভর্নমেন্ট এই লাইফ সেক্টর, জেনারেল সেক্টরের টাকাটা দিয়ে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট কাজগুলো হয়, বিনিয়োগ এখানে যায়। এফডিআর বা এগুলা ওই সঞ্চয়পত্রতে যায়, গভর্নমেন্ট নিয়ে যায় টাকাটা, গভর্নমেন্ট নিয়ে গিয়ে ওই বেনিফিটটা দেয়। এই যে গভর্নমেন্টের যে টাকাটা দেয়, বেনিফিট যারা সঞ্চয়পত্র করে ওইখান থেকে তারা রেভিনিউ পায়। এটা হচ্ছে ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স। এই জিনিসটা আমাকে আমার প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রজেক্ট ডাইরেক্টর, যিনি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, খুবই অন্তরের মানুষ, উনিও আমার পিকনিকে অ্যাটেন্ড করবে, আমার পিকনিকে উনিও অ্যাটেন্ড করবে 28শে নভেম্বর। ওনাকে আমি নিজ থেকেই ইনভাইট করেছি যে ভাই আপনাকে অবশ্যই অবশ্যই আসতে হবে, এটা আপনি আমার গেস্ট। ওনার সাথে আমার অনেক সফর আছে। এই যে আমি আহ, এই যে বিভিন্ন সেক্টরের খবরগুলো বা লাইফ ইন্স্যুরেন্সের, আমি অনেক ওনার প্রোগ্রামে গিয়ে, উনি তো পিডি, তো প্রজেক্ট ডাইরেক্টর, তো ওনার বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম থাকে, আমি যাই ওনার সাথে, আমাকে ফ্লোর দেয় কথা বলার জন্য, আমি স্টেজে দু চারটা কথা বলি শেয়ার মার্কেট রিলেটেড। আমি যেমন শেয়ার মার্কেটের স্টক সম্পর্কে বা লাইফ সেক্টর সম্পর্কে একটা ধারণা আছে, সেটা আমি উপস্থাপন করি ওনাদের আহ, প্রগতি লাইফের যে প্রোগ্রামগুলো হয় ওখানে। ওনার সাথে আমার একটা খুব ভালো গভীর সম্পর্ক আছে। সেখান থেকে উনি আমাকে নিয়ে যাইতো আগে। এখন তো উনি আহ, আহ, দেখা গেছে আহ, বেশিরভাগ ওই যে অনলাইনেই কাজগুলো সেরে ফেলেন। তো এখন হলো মুন্নু ফেব্রিক্সেরটা গেল। তো ইটিএল এবং ফ্যাকডিল, প্রথমে আসি ইটিএলটা, ইম্পর্টেন্ট জায়গাটা। ইটিএল ডিক্লারেশন দিয়েছে না এক ভাই, ইআইএল এর কথা বলছে না, ইআইএল এর তো গতকালকে বেশ ভালো একটা আলোচনা এনেছিলাম, এবং ইআইএলটা আমার সাথে আরো 3 মাস আগে এক ভাই ডিবেট করছে যে এটা নামবে না। আমি বলছি যে 30 টাকা থেকে নিচে 28 টাকা পর্যন্ত আসবে, তো 29 টাকার ঘরে চলে আসছে। 29-28 টাকা পর্যন্ত আসবে, এটা কনফার্ম থাকেন যে জায়গাটা, কিন্তু সেখান থেকে আবার ইউটার্ন আসতে কোন লেভেল, ওই 35, 34, 35 টাকার ঘরটাই আছে। আচ্ছা, ইটিএলটা কি ডিক্লারেশন দিয়েছে, কি দিয়েছে একটু জানান ভাই, এই যে মুজিবুল হক ভাই, একটু বলেন তো ইটিএল ঘোষণা আসছে কিনা। সম্ভবত তো আসার তো কথা, ওর ডেট কবে। আচ্ছা, আমি এখানে একটু দেখি ওর ডিক্লারেশনের ডেটটা কি হয়েছে কিনা। ইটিএল,
এই যে ঘোষণা তো ইয়েস্টারডে দিস, ইপিএস দিছে, হ্যাঁ ডিক্লারেশন তো হয়েছে। ইপিএস আসছে 29 পয়সা, ভালো ইপিএস তো ইয়েস্টারডে, রাইট? 2.5, হ্যাঁ রাইট, মনে পড়ছে মনে পড়ছে। 2.5 ক্যাশ দিছে, ভালো ইপিএস আসছে এবং ডিভিডেন্ডও ভালো দিছে। এটা প্লে হবেই, এটা প্লে হবে, নিশ্চিত থাকেন। আমি, দেখেন ভাই, দূরদৃষ্টির একটা বিষয় আছে, দূরদৃষ্টি। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, অনেকে এটা নিয়ে বাজে মন্তব্য করেছেন যে আপনি বলছেন অক্টোবর নভেম্বরের দিকে এগুলো প্লে হবে। এই যে ইটিএল, বিডি থাই ফুড, ফুড, ফুয়াং সিরামিক, আইবিপি, এগুলো আপনাদের মনে আছে আমি কোন টাইমে প্লের কথা বলছি? যে অক্টোবরের, যেহেতু মার্কেটটা কারেকশন দিতে দিতে অক্টোবরের মাঝামাঝিও পার হয়ে সে 20 তারিখ পার করে ফেলেছে। তাহলে এই যে এখন যে টাইমটা এই টাইমটা থেকে আহ, আপ- এই টাইমটা থেকে নভেম্বর মাসে কি কি স্টকের ভালো ভালো প্লে আসবে। হ্যাঁ ওইটা তো অবশ্যই দেবো ফেসবুক। আমি পিকনিকে ওইখানে আমি ভিডিওর ব্যবস্থা করব। আমি ওই যে ভিডিও ভিডিও শুটার রাখবো, ওইখানে ভিডিও শুটার রাখবো, এটা আমার ফেসবুক পেজে আমি দেব। ওই ব্যবস্থা আমি সব করছি ভাই। বাজেটটা আসলে ওই সময় 2,000 টাকা বাজেট করেছি আসলে। সমস্যা নাই, ওইটা আমি একটু যদি আমার পার্টিসিপেন্ট করতে হয় আমি করব, সমস্যা নাই। আমি বলেছি, আহ, আমি বলেছি যে অতিরিক্ত যদি একটু খরচ যায় সেটা আমি দেখব। আপনাদের জন্য আমি একটু করব, যেহেতু পিকনিকে মুখ দিয়ে বলে ফেলেছি 2,000 টাকা। আসলে বর্তমান যে বাজার, যে কস্টিং, এই কস্টিংয়ে আপনার খরচটা, একটা রিসোর্ট ভাড়া, আহ, খাবার দাবার, আদার্স গিফট আইটেম বা বিভিন্ন জিনিস, এই ব্যানার ব্যানার ফেস্টুন, তারপরে লটারি, এই যে এটাকে কি বলে, র্যাফেল ড্র বা খেলাধুলার পুরস্কার, সব মিলিয়ে আসলে 2,000 টাকা হয় না। তারপরেও আমি বলেছি যে আপনারা যেহেতু করে ফেলেছি, আপনার ওই যে একে তো উলাইল্লা বুড়ি আর এক দিছে ঢোলে বাড়ি আয়োজন করেছি। একটা গ্রুপের মধ্যে আমরা প্রায় 250 জনের মতন ইনভলভ হয়েছিলাম, মানে আমার ওই যে মেসেঞ্জার গ্রুপে পিকনিকের উদ্দেশ্যে। তো সেখান থেকে 113 জন প্লাস ওনাদের গেস্ট টেস্ট মিলে প্রায় 103 জন প্লাস 104 জন প্লাস আরো গেস্ট টেস্ট মিলে 115 জন 16 জন হয়ে গেছে, প্রায় ধরেন 120 জন হয়ে গেছে। হ্যাঁ, তো বাকি যারা মানে ওই 250 গ্রুপের থেকে যারা পেমেন্ট করতে পারে নাই, তাদের পারিবারিক সমস্যা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে, বা বিভিন্ন ব্যস্ততা থাকতে পারে, চাকরি থাকতে পারে, যার কারণে ওনারা পার্টিসিপেন্ট করেন নাই। তাতে কোনো আফসোস নেই, হয়তো যদিও ওনারা পিকনিকে যাবে বলে ওই গ্রুপটাতে ঢুকেছিল, কিন্তু পেমেন্টের সময় ওনারা আর পেমেন্ট করেন নাই। তো করেন নাই যেহেতু হয়তো ব্যক্তিগত সমস্যা হতেই পারে, যে কোনো সময় যে কোনো মানুষের ব্যক্তিগত সমস্যা হতে পারে। তো ওর জন্য কোনো সমস্যা নাই। যারা বলছি যে যারা যাবেন পেমেন্ট করবেন, আমি পেমেন্ট গ্রুপে ঢুকে অ্যাড করব। তো পেমেন্ট গ্রুপে পর্যন্ত 104-105 জন হয়ে গেছে। আবার ওই পেমেন্ট গ্রুপের ওনাদেরও অনেক লোকজন আছেন, হয়তো ফ্যামিলি মেম্বার আছেন, সব মিলে 120 ছুঁই ছুঁই, 120 ছুঁই ছুঁই। তো 120 জন যেহেতু হয়ে গেছে, আমার মোটামুটি একটা টার্গেট ফিল আপ হয়ে গেছে। এখনো যদি 2-4-5 জন আসতে চান, ওয়েলকাম ওয়েলকাম, আমার ডোর খোলা, আমার দরজা খোলা আপনাদের জন্য সব সময়। তো এখন আমাকে কেউ যদি পিকনিকে যাওয়ার জন্য বলেন, এই যে আজকেও গতকালকেও 2-3 জনে আসছেন, আমি বলছি ওয়েলকাম, সমস্যা নাই। আপনারা যত শিখার জায়গায় আসবেন, এই জায়গায় আসবেন, এটা আপনাদের জন্য ভালো। এবং আমাদের একটা মানে কমিউনিটি হবে। কমিউনিটি হলে হবে কি, একে অপরের একে অপরের সহযোগিতা আমরা এই বাজার থেকে একটা কিছু অ্যাচিভ করতে পারবো। যা হারিয়েছি কিছু না কিছু ফেরত তো আমাদের নিতে হবে এখান থেকে। আর নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই। তাহলে আমাদের যে জায়গাটার কথা বলেছি, যে পিকনিকের বিষয়টা ক্লিয়ার করলাম। আর এক ভাই বলছেন একটু পার্সোনালি আমার সাথে কথা বলবেন, যারা কথা বলতে চান, মানে আমার বিগ যারা ইয়ে আছেন, আমি চেষ্টা করব কথা বলতে। পার্সোনালি কিছু বিষয় টিষয় আছে, এগুলা বলবো। তো এখন বাংলাদেশ ব্যাংকে 30%, শেয়ারে 15%, এইরকমই ক্যালকুলেশন হয়। তবে এখানে বেশি একটা নাই। এই যে মিউচুয়াল ফান্ডগুলো যে আছে না, মিউচুয়াল ফান্ডের কাজ কি বলেন তো ভাই? মিউচুয়াল ফান্ডের ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের জায়গা না। পিকনিক স্পট হচ্ছে আপনার ওই যে ইয়েতে,
300 ফিটের কাঞ্চন ব্রিজের পাশে গ্রামীণ ওটা হচ্ছে গ্রামের বাড়ি রিসোর্ট, গ্রামের বাড়ি পার্ক রিসোর্ট, ঢাকার অদূরে যে আমাদের ইয়েটা এই যে 300 ফিটের জায়গা পূর্বাচল, পূর্বাচলের এখানে, পূর্বাচলের পরে হচ্ছে কাঞ্চন ব্রিজ, এই কাঞ্চন ব্রিজের উত্তর দিকেই এটার লোকেশনটা। চমৎকার লোকেশন, একদম চমৎকার, একদম যাওয়ার স্পটটা। এক তো হচ্ছে 300 ফিটে কোনো যানজট নাই, এবং যেতেও খুব অল্প সময়ের ভিতরে 20 মিনিটের ভিতরে আপনার স্পটের কাছাকাছি স্পটে চলে যাওয়া যায়, 20-25 মিনিট, 20-25 মিনিটের ভিতরেই। তো পিকনিকের এই আয়োজনটা আল্লাহর রহমতে আমরা নভেম্বরের 28 তারিখে সব গুছিয়ে ফেলেছি। আমার মেনু ঠিক হয়ে গেছে, ভেন্যু ঠিক হয়েছে, ভেন্যুর পরে মেনু ঠিক হচ্ছে। এখন আদার্স যে গিফট আইটেম, যেই বাকি ব্যানার, ফেস্টুন, প্রোগ্রাম সেট আপ, প্রোগ্রাম, ক্যামেরাম্যান, সব কিছু আমি আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। আহ, গুছিয়ে তারপরে আমি এই 28 তারিখে জমকালো একটা অনুষ্ঠান করার জন্য আমি একটা আয়োজন রেখেছি 28শে নভেম্বর। কিন্তু আবার পেমেন্টটা ক্লোজ করে ফেলেছি, কিন্তু যদি কেউ দুই একজন যারা আসতে চাচ্ছেন আমি অ্যাকসেপ্ট করব। কাজী দীপু ভাই, আপনি যদি ইয়ে করতে চান আমাকে ইনবক্সে একটা নক দিবেন। আমি যারা যারা পিকনিকে যেতে চান এখনো আগ্রহী, আমাকে ইনবক্সে নক দিবেন। আমি বেশি আর সময় ইয়ে করব না। 30 তারিখের পর্যন্ত আমি ওই গ্রুপ থেকে আমি অলরেডি যেটাতে যারা যাবেন বলে আর পেমেন্ট যারা করেছেন তাদেরকে আলাদা গ্রুপ করে ফেলেছি, আর যারা অপারগতা স্বীকার করেছেন ব্যক্তিগত সমস্যার কারণে ওনারা ওই গ্রুপে থেকে আমি এক্সিট নিয়ে নিয়েছি, কারণ আমার তো ওই কাজগুলো আগে নিতে পারবে। আর জানেন যে পার্সোনালি আমি পার্সোনালি চেষ্টা করি যে ইনবক্সে পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ আমি পছন্দ করি না, কারণ স্টক কাউকে আমি কখনোই মানে পার্সোনালি কেনার জন্য প্রেশার ক্রিয়েট বা ওই যে অন্যান্য গ্রুপের মতন টাকার বিনিময় এই কাজগুলো আমি করি না। আমি ফ্রি অফ কস্ট সার্ভিস দিচ্ছি, এবং যখন মার্কেটটা ফেভারে ছিল আমার ভাইয়েরা খুশি হয়ে আমাকে অনেক সম্মানই দিয়েছেন, অনেকে সম্মানই দিয়েছেন, ভালো প্রায় 50-60 হাজার টাকার মতন সম্মানই দিয়েছেন এই শিক্ষার জায়গা থেকে আমাকে। যখন মার্কেট ফেভার ছিল প্রফিট করেছেন, আমাকে বেশ ইয়ে দিয়েছেন। মোস্তা এমডি শফিক ভাই, আপনি জাস্ট আমাকে একটা ইনবক্সে মেসেজ দেন। যারা যারা পিকনিকের জন্য যাইতে চান আপনাকে ইনবক্সে একটা মেসেজ দিন, তাহলে আমি ওই ইনবক্স দেখে দেখে আপনাদেরকে আমার ওই পিকনিক গ্রুপে অ্যাড করে দেব। তা আমি দেখেন আল্লাহর রহমতে আপনারা খুশি হয়ে আমাকে এই, যেহেতু আমার একটা পারিশ্রমিক অনেকেই দিয়েছেন, আমি কাউকে জোর জবরদস্তি কাউকে বলি নাই যে আমি লাইভের থেকে আমাকে টাকা দেন ভাই। দুষ্টামি করে মার্কেট ফেভার ছিল বলছি ভাই এই নেট নাই, আমার এই নেটের সমস্যা হচ্ছে, এমবি দিয়ে চালাই। আপনারা অনেকে আমার ভাই যারা আছেন এখানে সবাই 500-1000 টাকা বিকাশে পাঠিয়ে দিচ্ছেন, রহস্য করছে। এই যে একটা মজা ভাই, আনন্দ আনন্দ, আর কিছু না। শিক্ষার জায়গায় শিক্ষা হলো, আপনারাও খুশি ছিলেন। হ্যাঁ, এখন মার্কেট একটু খারাপ, এটা মনে খারাপ ভাই বিশ্বাস করেন। এই মার্কেট যখন চাপ দিছে, এই যে 600 পয়েন্ট কারেকশন হয়েছে, আপনারা যে কত হতাশা ছিলেন, আমার যারা রেগুলার আমার ইয়া ছিলেন, আমার রেগুলার পার্টিসিপেন্ট যারা, ভাই আপনারা যে কি পরিমাণে হতাশ ছিলেন, আমি রাসেল যদি আপনাদেরকে এই মনোবলটা না দিতাম আপনারা কতটা লুজার হইতেন চিন্তা করে দেখেন। তো যাই হোক, অনেকগুলা স্টক নিয়ে এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। শিক্ষার আলোচনা যে জায়গাটা, সেটা বেশ বেস্ট একটা জায়গাতে আপনাদেরকে কিছু কিছু পয়েন্ট ইন্ডেক্স সহ ধরিয়ে দিয়েছি। এখন সব যে ভুল আগে করেছেন সেই ভুল যেন এখন না করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত কিছু স্টক এই যে জুন ক্লোজিং এর যেগুলো আগে প্লে করে নাই, যেমন আগে প্লে করে নাই কোনগুলা, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, বিডি থাই ফুড, তারপরে আইবিপি, এই জাতীয় যে শেয়ারগুলা দেখছেন যে গত 3 মাসে মার্কেট, 4 মাসে মার্কেট ভালো অবস্থান থেকেও প্লে করে নাই। তারপরে এই যে ইটিএল, তারপরে এই যে এখন যেগুলা এখন বটম সাইডে আছে বা বটম থেকেও নেমে গেছে, আপনারা লিখিত রাখেন এই শেয়ারগুলো নভেম্বরে ভালো একটা প্লে রোল করবে।
আপনারা খুব সুন্দরভাবে এগুলা থেকে বুঝে 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 সাপোর্ট সাপ্লাই জোন বুঝে 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 প্রফিট টেকিং করবেন, বা উপরে যারা আটকা আছেন, উপরে জায়গা যারা আটকা আছেন তারা কিন্তু কোনটা ভাই, আহ, আলতাফ রাহাত, কোনটা এতদিন আগে টাকা নিতেছেন কেন ভাই? এতদিন আগে টাকা নিতেছি না, আরো 2 মাস আগ থেকে এইটা গোছায় গোছায় আনতেছি। আপনি কি আপনি কি কখনো কোনো প্রোগ্রাম অর্গানাইজ করেছেন? আমাদের দালাল বাজার এন কে হাই স্কুল লক্ষ্মীপুর জেলার, আমরা 2 বছর থেকে শতবর্ষ শতবর্ষ উদযাপনের জন্য আমরা 2 বছর থেকে প্রোগ্রাম, কারণ বিশাল আয়োজন, ওইটা 2 বছর আগ থেকে আমরা প্ল্যান করতে আমাদের 1 বছর পার হয়ে গেছে। আর এটাকে বাস্তবায়ন করতেও 1 বছর লাগছে। এই 2024 সালের ডিসেম্বর মাসে আমরা ওটাকে প্রায় 1-1.5 কোটি টাকা খরচ করে আমরা ওই প্রোগ্রামটা করেছি। এখন আপনি বলছেন যে এত আগে টাকা নিচ্ছেন কেন? আপনি কখনো কোনো প্রোগ্রাম অর্গানাইজ করছেন? পিকনিকের দিন টাকা নিয়ে কি আমি আপনাদেরকে ওই হালুয়া রুটি খাওয়াবো? বুঝেন না কেন ভাই? কোন ধরনের প্রশ্ন করেন? একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে যে কতটা কষ্ট আর কতটা ঘাম ঝরাইতে হয়, একটা স্পট ঠিক করা, মানুষকে ম্যানেজ করা, এই যে ইভেন্টগুলা ইভেন্টগুলা সাজানো, এটা কি একদিনের ব্যাপার নাকি? আপনি কোন লেভেল থেকে কথা বলছেন ভাই? আন্দাজে এসব কথা বলেন। বুঝেন আগে একটা ইভেন্ট, শুধু তো যান পিকনিকে গেছেন, ভাত খাইছেন, আনন্দ করছেন আর চলে আসছেন, মনে করছেন যে এটা খুব ইজি হয়ে গেছে। না ভাই, বিষয়টা এত ইজি না, অনেক কঠিন ব্যাপার। এই যে মানুষের এতগুলো মানুষ কি একদিনে টাকা দিবে? আজকে 2 মাস যাবত, কতদিন হয়েছে আজকে যে কালেকশন করতেছি, প্রায় 1 মাস হয়ে গেছে। ঢুকছে গ্রুপে 250 লোক, ওই 250 লোকের মধ্যে 1 মাস যাবত পেমেন্ট করে 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 এই পর্যন্ত 100 কতজন হয়েছে। এখনো বাকি 150 জন, তার পারিবারিক সমস্যা থাকতে পারে, তার কাজের সমস্যা থাকতে পারে, তার শারীরিক সমস্যা থাকতে, বিভিন্ন সমস্যার কারণে তারা হয়তো পার্টিসিপেট করবে না। বুঝেন বিষয়টা আগে। যান তো পিকনিকে, সবাই রেডি করে দেয় আপনার, ওই যে বাসায় ভাত, মা ভাত রান্না করে দিছে, টেবিলে বসে মা ভাত দিছে, কিন্তু মা যে রানতে যে কতটা সময় লাগাইছে, মা যে সকাল থেকে মানে দুপুর পর্যন্ত তরকারি ক্ষেতের থেকে উঠাই আনছে, বাজার থেকে কিনে আনছে, কাটাকুটি করছে, কাটাকুটি করে ময় মশলা মাখাইছে, চুলায় রান্না করছে, চুলায় রান্না টান্না কইরা রেডি কইরা টেবিলে দিছে, টেবিলে দেওয়ার পরে আপনি মজা কইরা 2 মিনিটের ভিতরে খাইছেন, ভাবছেন যে মা মানে খুব একবারে মানে তোলাই না দিছে হয়ে গেছে। না, বিষয়টা এমন না। বোঝার চেষ্টা করবেন, এগুলা বুঝে তারপরে কথাবার্তা বলবেন, ঠিক আছে? ফাউল কথা বলবেন না। আপনাকে আল্লাহ ব্রেন দিচ্ছে, ব্রেন দিয়ে ব্রেনের থেকে কথাগুলো বুঝে শুনে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকুন। 1.5 ঘন্টা হয়ে গেছে, 8:30 থেকে 10টা। অনেক শিক্ষার জায়গা, অনেক বোঝার জায়গা, অনেক কিছুর জায়গাতে আমরা যখন অ্যাটেন্ড করব, আপনার কেডিএস এসপিসিএল যা আছে এই এই রাউন্ডে রাউন্ডে একটা ভালো পজিশনে যাবে। আপনি আহ, বুঝে বুঝে সেভ এক্সিট বা যা, এটা আপনি বুঝে, আর এগুলো শেয়ার ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার, এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।